আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস, সবাইকে আমার এই ছোট্ট একটা সেশনে ওয়েলকাম। পোস্ট গ্রাজুয়েশন থিঙ্কিং নিয়ে আজকে একটু কথা বলবো। ক্যারিয়ার, ডিসিশন মেকিং প্রসেস এন্ড টাইম ওয়েস্টিং। আপনাদের সবাইকে আমি কিছু কথা বলার পরে অবশ্যই কোশ্চেন করার সুযোগ থাকবে। কোশ্চেন করতে বলবো এবং ওটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রতিদিন এত মেসেজ এবং এত কল পাচ্ছি, সেই তাড়না থেকেই আমার এই ছোট্ট প্রয়াস এবং ছোট্ট একটা সেশন আপনাদের উদ্দেশ্যে তৈরি করা, যে প্রতিনিয়ত ক্যারিয়ার নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন অনেক ডাক্তার ভাইয়া আপুরা, এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে পারছেন এবং প্রচুর টাইম ওয়েস্ট করছেন, যার কারণে পোস্ট গ্রাজুয়েশন আমাদের লেংথেনিং হয়ে যাচ্ছে। এই লেংথেনিংটা যাতে না হয়, সঠিক ডিসিশন যাতে নেওয়া যায় এবং আমার যাতে ক্যারিয়ার চুজিং এ সুবিধা হয়, এই জন্য ছোট্ট কিছু কয়েকটা কথা নিয়ে আমি আসছি। অত বেশি কথা বলবো না, বেশি কথা পছন্দও করি না। সো আমরা যদি এমবিবিএস পাশ করার পরে আমাদের লাইফটা খেয়াল করি, এমনিতেই আমরা মেডিকেল সায়েন্সে পড়ে এতটাই হতাশ থাকি যে মানুষ ভাবে এমবিবিএস পাশ করার পরে আমি অনেক কি না কি হয়ে গেছি। আসলে অ্যাকচুয়ালি বাস্তবতা অনেক ভিন্ন। এমবিবিএস পাশ করার পরে আমি যদি ইন্টার্নশিপ, মোটামুটি বলা যায় যে কিছু টাকা আমার হাতে আসে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পেশা একটাই, ডাক্তারি পেশা। আমাদের কিন্তু আর্ন করতে হবে, আর্ন না করতে পারলে আমার কিন্তু কোনো ভ্যালু নাই। সো আর্ন করার জন্য বাংলাদেশে অনলি এমবিবিএস দিয়ে আপনি যদি একেবারে প্রত্যন্ত অঞ্চলে না থাকেন, তাহলে প্রপার বলেন, উপজেলা বলেন বা ডিস্ট্রিক্ট লেভেলে বলেন, আপনার এমবিবিএস দিয়ে তেমন কোনো ভ্যালুই নেই। ইভেন আপনার পাশের বাসার রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে কি ডিগ্রি আছে। ঠিক আছে? সো পায়ের নিচে মাটি আনতে হলে অবশ্যই আমার পোস্ট গ্রাজুয়েশনের কোনো না কোনো কিছুতে ঢুকে যেতে হবে। কিন্তু এই ঢুকে যাওয়াতে আমাদের অসংখ্য জুনিয়র ডক্টররা এত এত ভুলের শিকার হচ্ছে। আমি আজকে ওই ভুলগুলা নিয়ে কথা বলবো। এই জন্য আমার এই আপনাদের সামনে চলে আসা। সো এমবিবিএস পাশ করার পরে আমাদের সামনে যে জিনিসগুলো চলে আসে, আমাদের ইন্টার্ন পিরিয়ডটা, আমি মনে করি ইন্টার্ন পিরিয়ড হচ্ছে গোল্ডেন টাইম। ইন্টার্নিতে অনেক সিনসিয়ার হওয়া ভালো, সিনসিয়ার হলে অনেক কাজ শেখা যায়। কিন্তু সিনসিয়ারিটির পাশাপাশি একটু হার্ড ওয়ার্কিং হতে হবে। সিনসিয়ারিটি, হার্ড ওয়ার্কিং দুইটাই যখন সাইমালটেনিয়াসলি চলবে, তখন একজন ডক্টর ভাইয়া আপু ভালো কিছু করতে পারবে তার লাইফে। হার্ড ওয়ার্কিং বলতে প্ল্যানিং, প্ল্যানিং এর উপর ভিত্তি করে হার্ড ওয়ার্কিং। ইন্টার্নি থেকে আমাকে প্ল্যান করতে হবে। আমাদের যারা আমরা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি অথবা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যারা পাশ করি, প্রাইভেট মেডিকেল কলেজে ডিমান্ডটা থাকে আরো বেশি। যেমন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে একজন ভাইয়া বা আপু পাশ করার পরে তার ফ্যামিলির যে পরিমাণ সাপোর্ট তাকে দিতে হয়েছে গত 5 বছরে, তার ফ্যামিলি যে পরিমাণ টাকা তার পিছনে ব্যয় করেছে, সবারই মানে স্বাভাবিকভাবেই কয়েকটা হাতে গোনা ফ্যামিলি ছাড়া সবারই একটা এই থাকে যে আমার ছেলে বা মেয়ে এখন পাশ করে বের হবে, ইন্টার্নিতে ঢুকবে, এখন তো ইনকাম করবে। কিন্তু বাস্তবতা একটু হলেও ভিন্ন। আর গভর্নমেন্ট মেডিকেল কলেজে আরো প্যাথেটিক। গভর্নমেন্ট মেডিকেল কলেজে 60 to 70% বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, 70 to 80% আমরা যারা মেডিকেল স্টুডেন্ট চান্স পাই, ম্যাক্সিমামই আমাদের সে নিডি ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। 30 to 40% বা কোনো কোনো ক্ষেত্রে 20 to 30% অ্যারিস্টোক্রেট ফ্যামিলি বা রিচ ফ্যামিলি থেকে আসে, যাদের ব্যাক সাপোর্ট নিয়ে কোনো চিন্তা করা লাগে না। সো যারা আমরা নিডি ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, এবং যারা প্রাইভেট মেডিকেল কলেজে অনেক কষ্ট করে 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা খরচ করে করে আমরা এমবিবিএস পাশ করি, আমাদেরকে অবশ্যই প্রথম থেকেই একদম ফিফথ ইয়ার থেকেই সচেতন হয়ে যেতে হবে যে আমাকে এমবিবিএস এনিহাও পাশ করতে হবে। এক চান্সে পাশ করার পরপরই ইন্টার্ন সময়টা থেকে আমার ক্যারিয়ার ডিসিশন মেকিং প্রসেসে আমাকে সঠিক ডিসিশনটা নিতে হবে। সো আমরা যখনই ইন্টার্নিতে ঢুকবো, তখনই আমার মাথায় সবার প্রথমে যে জিনিসটা ঘুরে, আমরা সিনিয়র ভাইয়াদের কাছে বা আপুদের কাছে বা আমাদের পরিচিত কোনো টিচারদের কাছে বা আত্মীয় স্বজন যারা ফ্যামিলিতে ডাক্তার আছে, তাদের সবার কাছে আমরা স্বভাবতই জিজ্ঞেস করি যে কি করা উচিত বা এখন আমি কি করব। মানে যারা বুঝতে পারে না, আর যারা আমরা এমবিবিএস পাশ করার পরে তেমন কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, তখন আমাদের মাথায় কয়েকটা কোশ্চেন ঘুরতেই থাকে। বিসিএস না এফসিপিএস না রেসিডেন্সি না ডিপ্লোমা না এমআরসিপি না এমআরসিএস না ইউএসএমএলই প্ল্যাব, এই জিনিসগুলো মাথায় ঘুরতে থাকে যে আমি কি দিব, কি করব। আচ্ছা, ওকে, প্রথমে যেটা বলবো, যদি
বিসিএস নিয়ে কথা বলি, অবশ্যই বিসিএস একটা, আমি বলবো আমার ক্ষেত্রে না, আমার ফ্রেন্ড সার্কেল বলি, এই যে আমাদের 39তম একটা বিসিএস হয়ে গিয়েছে, সামনে একটা ভালো একটা বিসিএস, স্পেশাল বিসিএস হবে। অনেকেই ভাবে যে এমবিবিএস করার পর পর একটা তো আমার ডিগ্রি দরকার, আমার তো এফসিপিএস বা রেসিডেন্সিতে আমার ঢুকতে হবে। এই এফসিপিএস রেসিডেন্সি ধূম্রজালে মানে ঘুরতে ঘুরতে বিসিএসটা অনেক সময় লস্ট হয়ে যায়। এই সরকার ক্ষমতায় আসার পরে যতগুলো বিসিএস হয়েছে, প্রিভিয়াস কিন্তু এতগুলো বিসিএস হয়নি। সো যেহেতু এখন ফ্রিকুয়েন্টলি 1 বছর পর পর বিসিএস হচ্ছে এবং স্পেশাল বিসিএস এর সংখ্যাটাও দিন দিন বেড়ে যাচ্ছে, যেমন 39 বিসিএস হলো, এর আগে 33 হয়েছে, এবার 42 হবে। আমি মনে করি অবশ্যই সবার আগে আমাদের যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এবং যারা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এবং যাদের প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে বা ব্যাক সাপোর্ট অত ভালো না, ফ্যামিলির একটা নিড আছে, ফ্যামিলি চায় যে আমার ছেলে মেয়ে ভালো থাকুক, ভালো কিছু করুক, লাইফে সেটেল হয়ে যাক, অবশ্যই আমি বলবো ফার্স্ট চয়েস শুড বি বিসিএস। ঠিক আছে, অবশ্যই ক্যাডার সার্ভিসে ঢুকে যাওয়া উচিত। বিসিএস এ এখন যে বিসিএস এর প্রসেসিং অত কিন্তু ট্রাবলসাম নয়। এখন বিসিএস এর প্রসেসিংটা খুবই র্যাপিডলি হচ্ছে, স্পেশাল বিসিএস কিন্তু খুবই দ্রুত। আর যদি আপনি স্পেশাল বিসিএস না চিন্তা করেন, আগের তুলনায় আমি বলবো এখনকার বিসিএস গুলা খুব র্যাপিডলি বা খুব দ্রুতই হচ্ছে। আপনি বিসিএস এর যদি প্রিলিটা টিকতে পারেন অ্যাজ এ ডক্টর, আপনার কিন্তু রিটেন ভাইভা অন্যান্য নর্মাল ক্যাডারের চেয়ে একটু হলেও সহজ, আমি বলবো একটু হলেও সহজ। সো আপনার আমি বারবার বলছি, যারা মিডল ক্লাস ফ্যামিলি, যাদের নিড আছে, যাদের টাকা পয়সা প্রয়োজন, যাদের ফ্যামিলি সাপোর্ট ওরকম নাই, অবশ্যই আমি মনে করি ফার্স্ট চয়েস শুড বি বিসিএস। ফার্স্ট চয়েস শুড বি বিসিএস। আপনি বিসিএস এ আমার তো 3 থেকে 3.5 বছর লাগে একটা বিসিএস এ এন্ট্রি করতে। আমার বিসিএস টা ফার্স্ট প্ল্যান হয়ে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমি ইন্টার্নি থেকে শুরু করব। বিসিএস এর পাশাপাশি আমি যদি পারি, সময় করতে পারি, সাথে সাথে পাশাপাশি কিছু এফসিপিএস, অথবা যদি টার্গেট থেকে রেসিডেন্সি, অথবা যদি টার্গেট থেকে না আমি ডিপ্লোমা করব, ডিপ্লোমা করেই আমি ভালো কিছু করার চেষ্টা করব, যে কোনো একটা আপনি সাথে সাথে সাইমালটেনিয়াসলি পড়তে পারেন, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে বিসিএস। তাহলে হয় কি, বিসিএসটাও হয়ে যায়, ডিপ্লোমা রেসিডেন্সি যে কোনো একটা কোর্সও হয়ে যেতে পারে। এই গেল আমার ফার্স্ট হচ্ছে বিসিএস নিয়ে। আমি জাস্ট বললাম কাদের জন্য বিসিএসটা মেইন দরকার। এই বিসিএস শুধু আপনাকে মিডল ক্লাস ফ্যামিলির দায় দায়িত্ব বহন করারই ক্ষমতা দিবে না, আপনাকে স্ট্যাটাস সহ আপনাকে একটা ডিগ্রিও দিবে। আমি সবসময় বলি বিসিএস ইটসেলফ ইজ এ ডিগ্রি। বিসিএস ইটসেলফ ইজ এ ডিগ্রি। এমবিবিএস, বিসিএস, হেলথ, আপনার কিন্তু একটা ডিগ্রি হয়ে গিয়েছে। আপনি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, এখনো কিন্তু ডিগ্রি হয়নি। আপনি রেসিডেন্সি কোর্স এখনো হয়নি। আপনি ডিপ্লোমা মাত্র ঢুকেছেন, এখনো কিন্তু ডিপ্লোমা হয়নি। ঠিক আছে, সো বিসিএস প্রথম থেকেই, এটা এখন বুঝবেন না, যখন আপনি এমবিবিএস পাস করার পর 3-4 বছর ক্রস হয়ে যায়, কিছু হচ্ছে না, তখন দেখা যায় অনেকেই বিসিএস এর পিছনেই সেই ঘুরতে থাকে। এখন এমন অনেক দেখেছি যে বিসিএস এখন ওই যে আমাদের প্রায় 31 ইয়ার্স 32 ইয়ার্স হয়ে গেছে ভাইদের, বেশি আর টাইম নেই, এখন স্পেশাল বিসিএস এর আশায় বসে আছে। সো ফার্স্ট, এবং বিসিএস হওয়ার পর আপনার কিন্তু যাদের রিলেশনশিপ থাকে, লাভ অ্যাফেয়ার থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিসিএস অনেকটা হেল্প করবে। আমি একদম সবকিছু খোলামেলা বলছি, কারণ এই ডিসিশন মেকিং প্রসেস গুলোতে অনেক ভুল থাকার কারণে পোস্ট গ্রাজুয়েশন অনেক লেংথেনিং হয়ে যায়। আপনি বিসিএস এ পোস্টিং হওয়ার পরে আপনি যেহেতু এফসিপিএস আপনি দিতে পারেন নাই, রেসিডেন্সি দিতে পারেন নাই, তখন আপনার মানে টার্গেট হওয়া উচিত আমার মতে রেসিডেন্সি। কারণ এফসিপিএস পার্ট 1 যদি আপনার বিসিএস এ উপজেলায় বসে হয়ও বা গ্রামে বসে হয়ও, আপনি কিন্তু ঢাকায় বা যে সকল মেডিকেল কলেজের আন্ডারে আপনার ট্রেনিং এর সুযোগ আছে, সেই ট্রেনিং সিট গুলো খুবই অল্প, খুবই অল্প। এজন্য আমি বলবো যে সবার প্রথমে বিসিএস যদি হয়, বিসিএস হওয়ার পরে সবারই টার্গেট হওয়া উচিত, যদি অন্য কোনো পোস্ট গ্রাজুয়েশন না হয়ে থাকে, ডিপ্লোমা অর রেসিডেন্সি। এখন অনেকেই ভাবেন যে ডিপ্লোমা দিয়ে কি অত ভালো কিছু করা যায়। আসলে থিঙ্কিং লেভেলটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। আমি এমন অনেক ডক্টর দেখেছি, অনেক টিচার দেখেছি, ডিপ্লোমা করে লাখপতি থেকে শুরু করে কোটিপতি হয়ে গেছে, জাস্ট পেডিয়াট্রিক্সে ডিপ্লোমা করা, এন্ডোক্রাইনোলজিতে ডিএম করা, ঠিক আছে, এবং ডিটিসিডি করা, প্রচুর রোগীর অভাব নাই। আপনি যদি নিজেকে চিন্তা করেন যে আমি ঢাকা শহরে ল্যাব এইডে, আমি আনোয়ার খান মডার্নে, আমি পপুলারে, আমি হচ্ছে ইউনাইটেড স্কোয়ারে রোগী দেখবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে চিন্তা করতে হবে আপনি যেখানে অরিজিন সেখানে আপনাকে সার্ভিসটা দিতে হবে।
এটা হতে পারে ঢাকার কোনো দূরবর্তী অঞ্চলে, হতে পারে আপনার উপজেলায়, হতে পারে গ্রামে। আপনি সেইখানে দেখেন আপনার ফিল্ড কেমন। অনেকেই ভাবে ডিপ্লোমা দিব, ডিপ্লোমার কোনো ভ্যালু আছে? কেন ভ্যালু নাই? অবশ্যই ভ্যালু আছে। যদি বাংলাদেশে থাকতে চান, বিসিএস হওয়ার পরে আপনার যদি ফ্যামিলি নিড বেশি থাকে, আপনার যদি ভাই বোন অনেক বেশি থাকে, আপনার যদি ব্যাক সাপোর্ট অনেক কম থাকে, তাহলে অবশ্যই বিসিএস এর পর ঢাকায় আমি দেখেছি জাস্ট ডিপ্লোমা পাস করা প্রচুর পেশেন্টের শেষ নাই। সো পেশেন্ট হবে কি হবে না এটা আপনার ক্লিনিক্যাল স্কিল এবং বিহেভিয়ার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, আপনার ক্লিনিক্যাল এথিক্স এর উপর ডিপেন্ড করবে। বাট আমাকে ডিসিশন নিতে হবে আমি কোন জায়গায় যাব। আমি যদি ডিসিশন না নিতে পারি তাহলে কিন্তু বিশাল প্রবলেম পড়ে যায়। আমি ডিসিশন না নেওয়ার কথাগুলো আমি আস্তে আস্তে আসবো। এখন আসেন, কেউ যদি একেবারেই বিসিএস দিতে না চান, আপনি যদি মনে করেন যে না আমি বিসিএস দিব না, আমি এফসিপিএস অথবা রেসিডেন্সি অথবা ডিপ্লোমায় সীমাবদ্ধ থাকবো, কোনো অসুবিধা নেই। আমার অনেক ফ্রেন্ড আছে প্রথমে বিসিএস টার্গেট ছিল না, তারা প্রথমেই অ্যানেস্থেশিয়াতে ডিপ্লোমা ডিএতে ঢুকে গেছে এবং ডিএতে ঢুকে 2 বছরের মধ্যে ডিএ কমপ্লিট। এখন তারা বিভিন্ন জায়গায় ইউনাইটেড অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে কাজ করছে, মাসে 1.5 লাখ টাকা ইনকাম করছে। স্কোয়ারে আছে 1.5 লাখ টাকা ইনকাম করছে, বা 1,30,000 35,000 টাকা বেতন পাচ্ছে। পাশাপাশি সে বিসিএস এর পরে 39 বিসিএস এ জয়েন করলো। সুন্দর চয়েস। সো প্রথমেই তাদের থিঙ্কিং ছিল ইন্টার্নি থেকে ডিপ্লোমা। সো আমরা যখন রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছি, আমরা যখন পার্ট 1 পাস করলাম, তখন তারা ডিপ্লোমাতে চান্স পেয়ে 6 মাস ট্রেনিং শেষ। তাদের গোল ছিল, এইম ছিল, আপনার অ্যাম্বিশন ছিল যে আমি আগে ডিপ্লোমাটা কমপ্লিট করে ফেলবো, তারপরে আমার টাইম আছে, আমার মাত্র এখন 25 ইয়ার্স অফ এজ, আমার আরো 7 বছর বাকি আছে, আমি পরে বিসিএস করবো, কোনো অসুবিধা নেই। ডিসিশন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, বাট ডিসিশন মাল্টিপল একসাথে আপনি কনজয়েন্ট করতে পারবেন না। আপনাকে সিঙ্গেল ডিসিশনের উপর ভিত্তি করে আস্তে আস্তে এক্সটেনশন করতে হবে। আমার মনে হয় এই কথাগুলো অন্তত আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এখন এফসিপিএস না রেসিডেন্সি, এটা নিয়ে অনেক কোশ্চেন, আমি প্রচুর কোশ্চেন পাই যে আমি এফসিপিএস না রেসিডেন্সি কোনটা দিব। এটা ভ্যারি করে। আপনার যদি মনে হয় যে না আপনি আগে পার্ট 1টা সেরে তারপরে বিসিএস এন্ট্রি করবেন, তাহলে আপনি রেসিডেন্সির দিকে আগানোরই দরকার নেই। আপনি পার্ট 1টা আগে কমপ্লিট করেন, দেন যদি আপনার মনে হয় না আমার বিসিএস সামনে, তো স্পেশাল বিসিএস সামনের বছর, আপনার টার্গেট হওয়া উচিত না আমি এই বছরের মধ্যে এনি হও আমার পার্ট 1 এর জন্য কিন্তু 1 বছর টাইম লাগে না, বিলিভ মি। পার্ট 1 এর জন্য 1 বছর টাইম লাগে না। অনলি যদি কেউ 4 থেকে 5 মাস সব ছেড়ে ছুড়ে আপনি কারো কাছ থেকে 20 থেকে 30 হাজার টাকা ধার নেন, 4 মাস 5 মাস চলার জন্য, ঢাকা শহরে চলার জন্য 20 থেকে 30 হাজার টাকা মোর দেন এনাফ। বাজে অভ্যাসগুলো ত্যাগ করেন, ওই 4-5 মাসের জন্য সকল রিলেশনশিপ একটু একটু পজ দেন। আমি বলতেছি না ছেড়ে দেন, পজ দেন। সকল প্রকার ফ্রেন্ড সার্কেল, আড্ডা, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, চ্যাটিং বাদ দেন। আমি জিনিসগুলো দেখাবো কেন টাইম ওয়েস্ট হয় আমাদের, ঠিক আছে। সো আপনাকে যদি অবশ্যই এফসিপিএস এ কনসেন্ট, এফসিপিএস আমার টার্গেট, বিসিএস এর আগে করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকেই ইনহিবিট করে না আগে বিসিএস দাও, এফসিপিএস পরে চিন্তা করো। আগে আপনি এফসিপিএস যদি টার্গেট হয়, আপনার ভালোবাসে এফসিপিএস, আপনি দেখে বড় হয়েছেন যে আপনি আজার স্যারের মতো হবেন, আপনি দিলীপ কুমার রয় স্যারের মতো হবেন, আপনি দিলীপ কুমার ধর স্যারের মতো হবেন, আপনি আবুল কালাম আজাদ স্যারের মতো হবেন, কোনো অসুবিধা নেই। আপনি এফসিপিএস দেন, বিসিএস এর আগে এফসিপিএস দেন, কিন্তু একবারই চান্স পাইতে হবে, একবারই আপনার এফসিপিএস হতে হবে। এই জন্য আপনাকে সব ছাড়তে হবে, আপনাকে 4 মাস কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনার মধ্যে। আমি বুঝি না এমবিবিএস পাশ করার পরে আমাদের সারা বাংলাদেশ থেকে এত এত ডক্টর ভাইয়া পড়ে এত এত ভুল সিদ্ধান্ত বিভিন্ন অনলাইন স্কুলের সাথে জড়িয়ে অ্যাম্বাসেডর হয়ে কি লাভ হচ্ছে? পোস্ট গ্রাজুয়েশন লেংদিনিং হচ্ছে তাদের। এগুলা করার কোনোই মানে হয় না, টাইম ওয়েস্ট করার মতো টাইমই তো নাই। আমি এই 4-5 হাজার টাকার জন্য আমি কেন আমার পোস্ট গ্রাজুয়েশন লেংদিনিং করবো? আমি সারাদিন মানুষকে ইনভাইট করে বেড়াবো, আমি সারাদিন মানুষকে আমার অ্যাম্বাসেডর হয়ে আমি বিভিন্ন জিনিসের প্রচারণা করে বেড়াবো। এইটা তো কোনো লাইফ না। আমার লাইফ হইতে হবে আমার ডিগ্রি। আমাকে এনিহাউ সবার আগে এন্ট্রি করতে হবে। আপনি যখন একটা ডিগ্রিতে ঢুকবেন, আপনার ফ্রেন্ড, আপনি যখন ঢুকতে পারবেন না, আপনার ফ্রেন্ড দেখবেন আপনার ব্যাচমেট আপনার এফসিপিএস পার্টন হয়ে গেছে, বিসিএস হয়ে গেছে, আপনার মতো হতাশ ব্যক্তি আর কেউ হবে না। আমি যদি একটু ছবি দেখেন, এমবিবিএস এর পর পরে আমাদের এই ডিসিশনহীনতায় আমরা ভুগি
যে কি কোনটা করব কি করব না করব, অবস্থা খুব খারাপ হয়ে যায়। একটা কথা আমি সবসময় বলি, দ্য রাইট ডিসিশন ইজ দ্য রং ডিসিশন ইফ ইটস মেড টু লং। যদি আপনি ভালো সিদ্ধান্ত নিলেন কিন্তু এটা যদি দেরিতে হয়, দ্যাট উইল বি এ রং ডিসিশন। সো আপনাকে রাইট ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে নিতে হবে। আপনি এমবিবিএস পাশ করার পর বিভিন্ন জিনিসের প্রতি তো দৌড়াইলে হবে না। আপনার মাসে 4-5 হাজার টাকা একজন লোক প্রলোভন দেখিয়ে আপনাকে বিভিন্ন কাজে লাগাচ্ছে, আপনার মেধাটাকে ইউজ করতেছে। আপনি সারাদিন ল্যাপটপে কম্পিউটারে বিভিন্ন অনলাইনের কাজ করতেছেন, বিভিন্ন মেডিকেল স্কুলের কাজ করতেছেন, এগুলো তো লাভটা কি হচ্ছে আপনি বলেন? আপনাকে কেউ ডিগ্রি দিচ্ছে, কেউ বিসিএস দিচ্ছে, বরঞ্চ আপনার পোস্ট গ্রাজুয়েশন লিঙ্ক দিচ্ছে। আপনি কারো বলতে পারবেন যে না আমি অ্যাম্বাসেডর, আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যাম্বাসেডর, আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজের অ্যাম্বাসেডর, আমি ঢাকা মেডিকেল কলেজের অ্যাম্বাসেডর। লাভটা কি হচ্ছে? এই অ্যাম্বাসেডর দিয়ে আপনি কোথাও ইনকাম করতে পারবেন? নাকি এই অ্যাম্বাসেডর দিয়ে আপনি কোথাও পরিচয় দিতে পারবেন, আপনি মেডেল পেতে পারবেন? দুই একজন স্যারের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার মধ্যে কিন্তু ক্রেডিট নেই। যদি আপনি স্ট্যাটাস দিতে পারেন যে আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ পাসড এফসিপিএস পার্ট 1 অন দিস সেশন, এটাই হচ্ছে ক্রেডিট। যত দ্রুত, আমি এই জন্যই বলি যে দ্য রাইট ডিসিশন ইজ দ্য রং ডিসিশন ইফ ইটস মেড টু লেট। আপনার মেধাকে আরেকজনের দ্বারা ইউজ করতে দিবেন কেন? আপনি আগে ডিগ্রি করেন, আপনি সবার আগে পার্ট 1 ডিপ্লোমা, বিসিএস, এমআরসিপি পার্ট 1 যে কোনো একটাতে এন্ট্রি করেন। তারপরে আপনি নিজে উদ্যোক্তা হন না, আপনি যেহেতু পার্ট 1 পাস করেছেন, আপনার যদি প্রয়োজন হয় আপনার মেডিকেলের জুনিয়রদেরকে আপনি গাইড করেন, আপনি তাদেরকে ডেমনস্ট্রেট করেন। আপনি কেন আরেকজনের পিছনে পিছনে অনলাইনে সারাদিন ল্যাপটপে মোবাইল টিপে মাসে 4-5 হাজার টাকা ইনকাম করতে যাবেন? এর চেয়ে বরঞ্চ আপনি মাসে 3 দিন খ্যাপ মারেন না। 3 দিন খ্যাপ মারলে তো 10,000 টাকা, 3 তিরিকা 9,000 টাকা। 9,000 টাকা যদি সারা মাস ভালোভাবে চলে যায়, যেটা আমরা করেছি। আমরা তো ইন্টার্নি সময় ডিউটি করতাম, ইন্টার্নির পাশাপাশি খ্যাপ মারতে যেতাম। পাশাপাশি আমি বলি, আমি যখন ইন্টার্নিতে ছিলাম, ইন্টার্নি সময় থেকেই আমি তখন জেনেসিস কোচিং সেন্টারটাই ছিল, জেনেসিস কোচিং সেন্টার আমি পরীক্ষা পেছে অ্যাডমিশন নিয়েছিলাম, যে অন্তত পাশাপাশি কিছু পরীক্ষা দিলেও তো আমার কাজের ফাঁকে ফাঁকে পড়াটা হচ্ছে। তারপরে যখন আমি এফসিপিএস পার্ট 1 এর জন্য আমি নিজেকে ফিট মনে করেছি, আমি পরীক্ষা দিয়েছি, আল্লাহর রহমতে এফসিপিএস পার্ট 1 হয়েছে। আমরা তো এত কিছুর পিছনে দৌড়াই নাই। সো এই যে টাইম ওয়েস্ট গুলো হচ্ছে ডিসিশন ভুল হওয়ার কারণে, এই জিনিসগুলো থেকে আমাদের জুনিয়র যারা আছে অবশ্যই বের হয়ে আসতে হবে। সো রাইট ডিসিশন রাইট টাইমে নিতে হবে, ঠিক আছে? সো আমি যদি একটু খেয়াল করি যে এফসিপিএস যদি কারো টার্গেট হয় যে না আমি এই স্যারের মতো সবার আগে এফসিপিএস করবো, কোনো অসুবিধা নেই। প্রথমেই এমবিবি ইন্টার্নি সময় থেকে এফসিপিএস এর প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? সিনিয়র ভাইদের হেল্প নিতে হবে, যারা ভালো কিছু করেছে, যারা চান্স পেয়েছে, যারা পার্ট 1 করেছে, যারা ফাইনাল পার্ট পাস করেছে, তাদের কাছে পরামর্শ নিতে হবে। কোনো পীর বাবা মুরিদ বাবার কাছে পরামর্শ চাইলে হবে না। পীর বাবার চেহারা দেখে ভালোই মনে হবে, কিন্তু পীর বাবার কথাগুলো শুনে পরবর্তীতে কিন্তু লাইফটা লেংথেনিং হয়ে যাবে, এই পোস্ট গ্রাজুয়েশনটা প্রলঙ্গেশন হয়ে যাবে, ঠিক আছে? সো সবার আগে আমাকে ইন্টার্নির সময় থেকেই আমাকে ক্যারিয়ার প্ল্যান করতে হবে, যে আমি কি করব। মাল্টিপল ক্যারিয়ার প্ল্যান করা যাবে না, একটাতে সীমাবদ্ধ থাকতে হবে। আমার যদি টার্গেট হয় রেসিডেন্সি, আমি তাহলে বিসিএস দিব না, কারণ আমার টার্গেট আমি বিসিএস, আমার আগে রেসিডেন্সিতে ঢুকে থাকবো, তারপরে সামনে আমার একটা স্পেশাল বিসিএস বা আমার সামনে বিসিএস এর সার্কুলার লেট হবে, ওকে ফাইন, আগে আমি রেসিডেন্সি টার্গেটটা করে রাখেন। কারণ রেসিডেন্সি একটা সুবিধা হচ্ছে, আপনি যেখানেই পোস্টিং হন 2 বছর পরে আবার কিন্তু আপনি পিজিতে চান্স পেলেন, রেসিডেন্সিতে বা ডিএমসিতে বা চিটাগাং, যেখানেই চান্স পান আপনি কিন্তু আবার ট্রেনিং এ ব্যাক করবেন। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে একটা হ্যাজার্ড, খুব বেশি ভালো পলিটিক্যাল জ্যাক না থাকলে, খুব বেশি ভালো স্যারদের সাথে লিয়াজো না থাকলে, উপজেলা থেকে এফসিপিএস ট্রেনিং এ আসাটা একটু লিটল বিট টাফ। আর ডিপ্লোমার কথা কি বলবো, ডিপ্লোমা খুবই ভালো, আমি বলি খুবই ভালো। আমার যে ফ্রেন্ডরা 2014 সালে আমরা পাশ করি, আমার যে ফ্রেন্ডরা ডিপ্লোমা তখন ডিসিশন নিয়েছিল ইন্টার্নি থেকে ডিপ্লোমা করবে, 2016 সালে তাদের ডিপ্লোমা কমপ্লিট হয়ে যায়। বিলিভ মি, এখনো সবাই খুব ভালো আছে, সবাই এখন 1.5 লাখ টাকার মতো ইনকাম করে মান্থলি। আবার এই যে 39 বিসিএস এ জয়েন করলো, জয়েন করে এখন দে আর কনসালটেন্ট। তারা বিসিএস এর চাকরির পাশাপাশি বিভিন্ন ভালো ভালো প্রাইভেট হসপিটালে কিন্তু পার্ট টাইম অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে কাজ করতে পারতেছে। আমি এটা অ্যানেস্থেসিয়ার কথা বললাম, যারা ডিএম করেছে তারা এন্ডোক্রাইনে চেম্বার করছে, যারা আপনার ডিটিসিটি করতে পেরেছে তারা কিন্তু চেম্বার করছে, রোগী দেখছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনভেসিভ প্রসিডিউর গুলো করে বেড়াচ্ছে, ঠিক আছে? আর কারো যদি এমআরসিপি এমআরসিএস একদম প্রথম থেকেই চিন্তা থাকে বাহিরে চলে যাব, তার কখনোই রেসিডেন্সি, কখনোই বিসিএস, কখনোই ডিপ্লোমার প্রতি ঝুঁকা উচিত না। আমি আমার ফ্রেন্ডকে দেখেছি 5th ইয়ার থেকে সে এমআরসিপির প্রতি ঝোঁক,
সে খুবই নিডি ফ্যামিলির ছেলে ছিল, কিন্তু তার এমআরসিপি 5th ইয়ার থেকেই তার এমন ঝোঁক, সে সারাদিন ওইগুলোই পড়তো, এমবিবিএস পাশ করলো, ইন্টার্নি তো সারাদিন এগুলো করতে করতে এখন কিন্তু সে ইউকেতে। এবং আমার যেসব ফ্রেন্ডরা খুব ধনকুবের বলবো, যারা অনেক টাকা পয়সা মাঝে, সবাই কিন্তু তাদের গোল ছিল এমআরসিপি, এমআরসিপি প্ল্যাব দিয়ে তারা কিন্তু ইন্টার্নি থেকে ডিসিশন নিয়েছে, তারা কিন্তু ডিসিশন নিতে লেট করে নাই। এই জন্য আমি বলি যে দ্য রাইট ডিসিশন ইজ দ্য রং ডিসিশন ইফ ইটস মেড টু লেট। লেট করে ডিসিশন নেওয়া যাবে না, ঠিক আছে? সো আপনার যদি এমআরসিপি বা এমআরসিএস যাই হোক, আমার আর্লি ডিসিশন নিতে হবে, যে কোনো একটাতে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেসিডেন্সি সাবজেক্ট চয়েস, কারো যদি রেসিডেন্সি সাবজেক্ট চয়েস এগুলো জিনিস নিয়ে আমি যদি কমেন্ট করেন আপনারা, ওইগুলোর কমেন্টের অ্যান্সার গুলো দিব। আপাতত আমি বেসিক কিছু কথা দেখালাম বিসিএস, এফসিপিএস, রেসিডেন্সি, ডিপ্লোমা, এমআরসিপি, এমআরসিএস নিয়ে, যে মানে আমাদের ভুল ধারণাগুলা যে কোনোটার ভ্যালু মনে হয় কম, কোন সবগুলারই ভ্যালু বেশি। আপনি যদি কোনো কিছু না করেন, অনলি বিসিএস করেন, অনেক ভ্যালু। আপনি উপজেলাতে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি অনলি বিসিএস করেন, আপনি টার্গেট রাখেন যে না আমি এখান থেকে আরএমও হব, আরএমও থেকে আমি একটা পর্যায়ে ইউএচএফপি হব, ইউএচএফপি থেকে আমি ইউএনও হব, আপনার এই ধরনের প্ল্যান থাকুক, তখন কোনো অসুবিধা নেই। তো আপনি সব জায়গায় সাকসেস হইতে হবে, সাকসেসের ডেফিনেশন এক এক রকম। এবং এই যতগুলো ডিগ্রির কথা আমি বলছি, বিসিএস, এফসিপিএস, রেসিডেন্সি, ডিপ্লোমা, এমসিপিএস, অবশ্যই একা পড়ার চেয়ে গ্রুপ স্টাডিটা মেনটেন করতে হবে। আমি নিজের ক্ষেত্রে বলবো, আমি না শুধু, আমার যতগুলো ফ্রেন্ড চান্স পেয়েছে এবং যারা আমরা সবাই ভালো অবস্থানে আল্লাহর রহমতে আছি, সবাই কিন্তু, কারণ আমাদের রুমমেটদের সাথে প্রতিযোগিতা হতো, আমরা গ্রুপ স্টাডি করতাম, বলতাম দোস্ত এটা কি, এটা ভুল কেন, এটা রাইট কেন, এরকম প্রচুর গ্রুপ স্টাডি করতাম। গ্রুপ স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, একটু একটু স্লাইডে যাই। সো ওয়ান রং ডিসিশন ক্যান মেক ইউ লুজ ইউর আইডেন্টিটি এন্ড ইউ স্টার্ট কোয়েশ্চেনিং ইউরসেলফ। একটা ভুল ডিসিশনের কারণে কিন্তু আপনি প্রচুর পস্তাবেন। জাস্ট ওয়ান রং ডিসিশন, বিশাল ব্যানিকের কথা। সো আমরা অনেক সময় এটা দিয়ে ওটা দিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে বিভিন্ন কিছুতে ইনভলভ হয়ে যায়। এই ইনভলভমেন্ট গুলো আমাদেরকে কাটাতে হবে। আমি বারবার বলছি, জুনিয়র ভাইয়া পুরা বিভিন্ন মেডিকেল কলেজের যারা তোমরা বিভিন্ন পীর সাহেবদের কথা শুনে বিভিন্ন অনলাইন প্রসেসিং এর সাথে জড়িত, মানুষকে ইনভাইট করে বেড়াচ্ছ, মানুষকে বিভিন্ন জিনিসের প্রচার করে বেড়াচ্ছ, এটাতে তোমার কি লাভ আছে আমি বুঝতেছি না। তুমি তোমার টাইম নষ্ট করছো। তুমি পড়াশোনা করো, তুমি একটা ডিগ্রি করো, তোমার পায়ের নিচে মাটি আসবে, তারপরে তুমি নিজে কিছু করো, তোমার আন্ডারে কোনো কয়েকজন কাজ করুক, এটা তোমার গোল হওয়া উচিত। সো এই ধূম্রজাল থেকে বেরিয়ে আসো, পীর সাহেব মুরিদ সাহেবদের এই মারপ্যাচ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। বিকজ তুমি যত জানবে, তোমার নলেজ যত বেশি হবে, তোমার পাওয়ার তত বেশি হবে, তোমার কনফিডেন্স তত বাড়বে, তুমি তত বেশি ভালো করতে পারবে, তত বেশি দ্রুত তোমার ডিগ্রি গুলো হয়ে যাবে। সো আমি আবারও বলছি, এই বারবার অনলাইনে এইসব পোকিং পোকিং না খেলে, অনলাইনে মানুষের সাথে এরকম মানুষকে ইনভাইট না করে বিভিন্ন জিনিসের অ্যাম্বাসেডর হয়ে তোমার কোনো আইডেন্টিটি না, এটা কোনো আইডেন্টিটি না। তোমার আইডেন্টিটি তুমি এমবিবিএস, বিসিএস হয়েছে কিনা, তোমার পার্ট 1 হয়েছে কিনা, তোমার রেসিডেন্স হয়েছে কিনা। আমার ফ্রেন্ড বিসিএস দেয় নাই, তার গোল ছিল সারা জীবন যে আবুল কালাম আজাদ স্যারের মতো দ্রুত, এক চান্সে সে এফসিপিএস ফুল পাস করে ফেলেছে এই গত বছর। তারপরে 39 বিসিএস এ জয়েন করলো। এখন দেখো, সে বিসিএস টা কমপ্লিট করার পরে সে ওইখানে যে কোনো প্রাইভেট হসপিটালে বসলে সে বিশাল বড় কনসালটেন্ট, এবং তার 500 টাকা ভিজিট, সে দিনে যদি 50টা রোগী দেখে 50,000 টাকা বা 25,000 টাকা তার ইনকাম হবে। সো আমি আবারও বলছি, এই 4-5 হাজার 6 হাজার টাকার পিছনে দৌড়ানো দরকার নেই। এর চেয়ে বেটার 3-4 দিন মাসে খ্যাপ মারো, অনলি 3-4 দিন। সবচেয়ে বেটার পরীক্ষার আগের 4 মাস বলবো আমি, কারণ আমরা যে সিস্টেমে গাইড পড়ে এমবিবিএস পাস করি, আমাদের জন্য 3 মাসে হবে না এক চান্সে পার্ট 1 করতে। আমাদের জন্য অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস সবকিছু বাদ দিয়ে আমাদেরকে অবশ্যই লাইব্রেরিতে কনসেন্ট্রেট করতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে, পরীক্ষা ব্যাচে যে কোনো জায়গায় পরীক্ষা ব্যাচ বা যে কোনো ভালো কোচিং সেন্টারে যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি মনোনিবেশ করো, অথবা কোচিং সেন্টার লাগবে না, সিনিয়র ভাইদের হেল্প নাও। ভাইয়া কিভাবে পড়েছেন, কিভাবে আপনি এতগুলো ডিগ্রি করেছেন, একটু আমাকে দেখায় দেন। যারা মেডিসিনে ক্যারিয়ার করবে, একটাই বই ডেভিডসন, এটাই সিনিয়র ভাইদের হেল্প নিয়ে পড়ো, কোচিং এর তো দরকার নেই। আমি বলছি না কোচিং করে লাগবে, বাট এক্সাম ব্যাচে সুবিধা কি, যেমন আমি যখন ইন্টার্ন থেকে জেনেসিস এর এক্সাম ব্যাচে আমি পরীক্ষা দিতাম, তখন কিন্তু আমি অ্যাসেস করতে পারতাম, আমি মেরিট লিস্টে সবসময় দেখতাম যে প্রথম 10 জনের ভিতরে আছে কিনা। এই জিনিসগুলো আমি বলবো যে কোনো অ্যাম্বাসেডর কোনো জিনিসের পিছনে না দৌড়ায়, অন্যজন আপনার মেধাকে ইউজ করে আপনাকে খাটায় সারা দিন রাত মোবাইলে ল্যাপটপে আবদ্ধ করে দিয়ে
আপনার সময়টাকে নষ্ট করে আপনার পোস্ট গ্রাজুয়েশনটাকে লেংথেনিং করে দিচ্ছে। সো এই জিনিসটা থেকে বের হয়ে এসে অবশ্যই রিড রিড রিড, পড়ার কোনো বিকল্প নাই, নলেজ অর্জনের কোনো বিকল্প নাই, বিকজ নলেজ ইজ পাওয়ার। আপনার যত বেশি নলেজ, আপনার তত বেশি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো ইউ মেক ডিসিশনস এন্ড ইট ডাজন্ট অলওয়েজ টার্ন আউট রাইট। অনেক সময় আমরা ডিসিশন নেই কিন্তু ওটা দেখা যাচ্ছে যে ফলে নাই, ডিসিশনটা মনে হচ্ছে যে না এটা তো আমার খাটলো না, আমি এবার নিউরোলজিতে পরীক্ষা দিলাম, নিউরোলজিতে হলো না, এফসিএস পার্ট 1 দিলাম, হলো না। যারা এখন বাংলাদেশের বড় বড় প্রফেসর তাদেরকে জিজ্ঞেস করতো কয়জন এক চান্স এফসিপিএস পাস করেছে, এক একজনের 3 বার 4 বার 5 বার লেগেছে। সো একটা ভালো ডিসিশন নিয়েছে যে আমি কিচ্ছু করবো না এমসিপি, আমি কিচ্ছু করবো না এমআরসিপি দিব, প্রথমবার হয় নাই, তার মানে এই না যে আমার ডিসিশন ভুল। দ্যাট ডাজন্ট মিন ইউ মেড দ্য রং ডিসিশন, হয়তো তোমার প্রিপারেশনে গাফিলতি ছিল। এই জন্য আমার এই স্লাইড গুলো দেখানো। সো সাকসেস অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো আমি বলবো সাকসেস, এই যে অ্যাম্বিশন, সবার আগে একটা গোল থাকতে হবে, সেলফ কনফিডেন্স অর্জনের জন্য নলেজ থাকতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। ফ্রেন্ডদের সাথে গ্রুপ ডিসকাশন করে হোক, এক্সাম দিয়ে হোক, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং একটা টিম ওয়ার্ক মাস্ট, এটা মাস্ট। আমি আল্লাহর রহমতে যতগুলো পরীক্ষায় সাকসেস হয়েছি আমার একটা টিম ওয়ার্ক ছিল। আমি সবসময় সলিমুল্লাহ মেডিকেল কলেজের লাইব্রেরিতে পড়তাম, আমার সিনিয়র ভাইদের সাথে পড়তাম, আমি যেসব ভাইদের সাথে পড়তাম সবাই খুব ভালো হচ্ছে, সবাই খুব ভালো পজিশনে, অনেকের ডিগ্রি ফুল হয়ে গেছে, অনেকের হাফ হয়েছে। সো অবশ্যই টিম ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক এই সব মিলিয়ে কিন্তু সাকসেস। আর যদি তুমি এগুলো না করতে পারো, বিভিন্ন মানুষের আন্ডারে নিছক কিছু টাকার জন্য দৌড়ে বেড়াও, কোনো ডিগ্রি হয় নাই, নিজের সময়টাকে নষ্ট করো, 5th ইয়ার থেকে তোমার সময় নষ্ট করছো, এমবিবিএস পাস হওয়ার পরে কিছু লোভনীয় কয়েকটা কাজের কারণে, লোভনীয় কিছু অফারের কারণে তুমি তোমার টাইম গুলো ওয়েস্ট করছো, তাহলে তুমি কিন্তু তোমার ফ্যামিলিকেও কিছু দিতে পারবে না, তোমার নিজেকেও কিছু দিতে পারবে না। সো তখন তোমার মন খারাপ হবে এরকম, তখন তোমার সবসময় এরকম স্যাড থাকতে হবে, ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে, তোমার ফ্রেন্ডদের কিছু হয়ে গেছে, তুমি কিছু করতে পারতেছ না, আপনি কিছু করতে পারতেছেন না, তখন কিন্তু আপনার অবস্থাটা এরকম হয়ে যাবে, ঘরের মধ্যে বসে বসে কাঁদতে হবে, আমার সবগুলো রুমমেটের ডিগ্রি হয়ে গিয়েছে, আমার কিছু হলো না, এরকম শুয়ে শুয়ে কিন্তু কাদা ছাড়া কোনো উপায় থাকবে না। অনেকের এরকম স্মোক করা লাগতে পারে যে হায় হায় আমার কি হলো, আমার তো কিছুই হলো না, পায়ের নিচে মাটিই আসলো না। আমি বারবার বলতেছি, ইন্টার্ন থেকে শুরু করে ইভেন এখনো যাদের কিছু হয় নাই, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, সবকিছু ছেড়ে পড়াশোনা করেন। সামনের জানুয়ারিতে অবশ্যই পরীক্ষা হবে, সামনের জানুয়ারিতে অবশ্যই পরীক্ষা হবে। অলরেডি বাহিরের দেশে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলতেছে, বাইরের দেশে করোনা কিন্তু প্রায় আউট, বাংলাদেশেও আর 4-5 মাসের মধ্যে করোনা নাই হয়ে যাবে আমার বিশ্বাস। ইভেন যতগুলো লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গিয়েছে অলরেডি, বাইরের দেশে মাস্ক পরবে না আন্দোলন শুরু হয়ে গেছে। সো বাংলাদেশেও 95% মানুষ অসচেতন, ঢাকায় 75%-এর মতো মানুষ মাস্ক পরে না, বিভিন্ন উপজেলাগুলোতে 80% মানুষ মাস্ক পরে না, শুধু আমরা যারা হাসপাতালের আশেপাশে বসবাস করি তারাই হয়তো কিছু মাস্ক টাস্ক পরে ঘুরে বেড়াচ্ছি। সো করোনা একটা সময় হার্ড ইমিউনিটি ডেভেলপ করে চলে যাবে, প্রতি শতাব্দীতেই এরকম হয়, এর মধ্যে হয়তো কিছু প্রাণ চলে যাবে, কিছু প্রাণ ঝরে যাবে, এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। বাট জানুয়ারিতে পরীক্ষা হবে এটা 100% শিওর, ধরেই নেন। সামনে একটা স্পেশাল বিসিএস আছে, স্পেশাল বিসিএস এর উপর মনোনিবেশ করেন, বেটার অপশন। বাট এই যে খ্যাপ, এই যে বিভিন্ন পীর মুরিদদের শিকার হওয়া, বিভিন্ন অ্যাম্বাসেডর হওয়া মেডিকেল কলেজে টাইম নষ্ট করা, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সো ডোন্ট লুজ হোপ, ইউ নেভার নো হোয়াট টুমরো উইল ব্রিং। এত কিছুর মাঝে আমরা বাঙালি কখনোই আমরা আশা হারাবো না। সো ডু মোর, প্রচুর প্রচুর মানে হার্ড ওয়ার্ক করতে হবে অ্যান্ড ডু সামথিং গ্রেট। আপনাকে ভালো কিছু করতে হবে, গ্রেট কিছু করতে হবে, যাতে আপনাকে সবাই ফলো করে, আপনি আরেকজনকে ফলো করবেন এটা যাতে না হয়। সো ইফ ইউ লাভ লাইফ ডোন্ট ওয়েস্ট টাইম। আমি এই টাইমের প্রতি কথা বলছি, বিকজ টাইম ইজ হোয়াট লাইফ ইজ মেড অফ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা চমৎকার কথা যে টাইম ওয়েস্ট করা যাবে না। এই টাইম ওয়েস্ট আমরা এত, এই যে আমি যে বারবার বলছি এই টাইম ওয়েস্টের একটা এক্সাম্পল দেখালাম জুনিয়ররা কিভাবে, আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের এই মোবাইল। এই মোবাইল কিন্তু আমাদের প্রধান শত্রু। আমরা যখন পড়তে বসি এত চ্যাটিং, এত মেসেজ, এত লাইক, এত শেয়ার, একটা ছবি দিয়ে কয়জন কমেন্ট করলো, কয়জন লাভ রিয়েক্ট দিল, কয়জন কেয়ার রিয়েক্ট দিল। আজকে আমি এই ভাইয়ের আন্ডারে কাজ করি, আমি একটা মেডিকেল কলেজের অ্যাম্বাসেডর, আজকে আমাকে যে কাজটা দিচ্ছে সারাদিন তো আমার এটা নিয়ে মাথায় ঘুরতেছে, মোবাইল নিয়ে আমি পড়ে আছি, তো আমি পড়বো কখন? সো টাইম ওয়েস্ট করে যাবে না, মোবাইলটা থেকে একটু
দূরে থাকতে হবে। যে 3-4 মাসের কথা বললাম পরীক্ষার আগে, অবশ্যই অবশ্যই 3-4 মাস এই মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে, ভালো কাজে মোবাইল ইউজ করতে হবে। যেমন আমি একটা জিনিস বুঝতেছি না, গুগলে সার্চ দিই। আমি একটা বুঝতেছি না, মোবাইলে পিডিএফ আছে, পিডিএফটা দেখি। কুমার এন্ড ক্লার্ক আমার এখানে বই নাই, মোবাইলে দেখি। আমার কাছে রড্ডি ফিজিওলজিটা এখানে নাই, আমি মোবাইলে দেখি। এইসব কাজে, বাট ওই একটা দেখতে গিয়ে আমি ফেসবুকে ঢুকলাম, আমি ইউটিউবে ঢুকলাম, একটা বিজ্ঞাপন দেখতেছি, খেলা দেখতেছি, মুভি দেখতেছি, নাটক দেখতেছি। এইগুলো করলে ডিগ্রি লেংথেনিং হবে, পোস্ট গ্রাজুয়েশন লেংথেনিং হবে। সো এই মোবাইল থেকে এবং মানুষের বিভিন্ন প্ররোচনা, বিভিন্ন অদ্ভুত রকমের প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং আমাদের বড় স্যাররা যেসব কথাগুলো বলে যে এই 4-5 হাজার টাকার পিছনে না দৌড়ে, অনেকে এবার মাসে 30 দিনের মধ্যে 27 দিনই খ্যাপ মারেন, 3 দিন রেস্ট নেন, মাসে আমার 1 লাখ টাকা ইনকাম করাই লাগবে। আরে ভাই, এই সময়গুলো চলে গেলে পরের এই সময়গুলো পাওয়া যাবে না। 30 বছরের পরে এমনিও পড়তে ইচ্ছা করে না, 35 বছর পরে। আর আপনি যদি বিয়ে করেন, বাচ্চা কাচ্চা হন, তাহলে তো আরো পড়ার টাইম নেই। ঠিক আছে? সো ডোন্ট রান বিফোর মানি, ওয়ার্ক হার্ড, সো ওয়ান ডে দ্য মানি উইল রান বিফোর ইউ। এটা অবশ্যই আপনাকে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, যেটা অনেক পুরাতন কথা, সবাই জানেন, তাও আমি আরেকবার একটু শো করলাম। এবং সবাই মনে রাখবেন যে অনেকেই বলে আমার এটা হয়েছে, মানে আমার এটা হয়নি, বাট তার হচ্ছে, ও পরীক্ষা দিলেই হয়ে যায়। কেন রে ভাই? সবার জন্য তো 24 আওয়ার সেম, আপনার জন্য কি আবার দিনে 12 ঘন্টা নাকি? Everyone has the same 24 hours. How are you using your time? That is the matters. আপনি কিভাবে আপনার সময়টাকে ইউজ করছেন? আমি বললাম না, আপনি ফেসবুকিং, চ্যাটিং এগুলো বাদ দেন না। আপনি বিভিন্ন অনলাইন কাজে নিজেকে ইনভলভ করে ফেলেছেন। আপনি দেখতেছেন সারা দিনে আপনি 8 ঘন্টা পরিশ্রম করে 500টা কোশ্চেন, 50টা কোশ্চেন করে দিচ্ছেন, বিনিময়ে আপনি 2000 টাকা পাচ্ছেন। আপনার তো 24টা ঘন্টাই নষ্ট হলো, 8টা ঘন্টাই নষ্ট হলো। আপনি ঘুমাবেন না, খাওয়া দাওয়া করবেন না, আপনার আর কাজ নেই। সো পড়াশোনা করেন, শুধু পড়াশোনা করেন, নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। শুধু মাস্ক পরলেই সচেতন হওয়া যায় না, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান, যে আমার বিবেক, আমার নলেজ, আমার বুদ্ধিকে আরেকজন ইউজ করে আমাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, এই জিনিসগুলো, এই থিঙ্কিং গুলো গ্রো করাতে হবে। ঠিক আছে? এবং আপনার ফ্রেন্ডের সব হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। 24 আওয়ার সবারই সেম। আপনি দেখেন সে তার 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগাচ্ছে, আপনি তাকে ফলো করেন প্রয়োজনে। আপনার যখন হয়ে যাবে, আপনাকে আরেকজন ফলো করবে। ঠিক আছে? সো ওয়ান থিং ইউ ক্যান্ট রিসাইকেল ইজ ওয়েস্টেড টাইম। একবার যদি সময় অপচয় করে ফেলেন, ওটাকে রিসাইকেল করা যায় না। এই যে লাইক, ব্লগিং, টুইটিং, পোস্টিং, অনলাইন চ্যাটিং, লিঙ্কিং, শেয়ারিং, এই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে আপনি সাকসেসে চূড়া পৌঁছে। সো স্টপ ওয়েস্টিং টাইম। সো আমি আপনাদের একটু কোশ্চেন পর্বে চলে যাব। অনেকেই কমেন্ট করেছেন, সবার কোশ্চেন গুলো আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অনেক কমেন্ট, 36 জন কমেন্ট করে ফেলেছেন। আমি একটা একটা করে কমেন্টের কোশ্চেন চেষ্টা করব। ওকে, একজন বলেছেন ভাইয়া ভিডিওটা সেভ রাখেন প্লিজ, পারমিতা আপু। ওকে, ভিডিওটা সেভ থাকবে, কোনো অসুবিধা নাই। ভাইয়া নন বিসিএস হলে এফসিপিএস সাব স্পেশালিটি নিয়ে কিছু বলেন। অবশ্যই আপনি যদি বিসিএস না দেন, এফসিপিএস সাব স্পেশালিটি চমৎকার, যেমন এফসিপিএস নিউরোলজি, এফসিপিএস নেফ্রোলজি, এফসিপিএস এন্ডোক্রাইনোলজি, ভেরি গুড অপশনস, ভেরি গুড অপশনস। প্রিপারেশন কিন্তু ওই ডেভিডসনই, শুধু বিসিপিএস থেকে আপনি একটা সিলেবাস কালেক্ট করে নেবেন, এবং তাদের দেখবেন যে বিসিপিএস 10 দিনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমি বলবো সবাইকে ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অবশ্যই আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে। ওকে, সো নন বিসিএস আপনি যদি সাব স্পেশালিটি দিতে চান, গুড অপশনস, আমি বলবো গুড অপশনস। একটা মিনিট, আমি একটু সাউন্ড অফ করে নিই। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, একটু দাঁড়ান, একজনের কোশ্চেন, নন বিসিএস হলে এফসিপিএস সাব স্পেশালিটি খুবই ভালো চয়েস। আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। সাব স্পেশালিটি আপনি যদি এফসিপিএস, এমনি বাংলাদেশের মানুষ এফসিপিএস কে সবচেয়ে বড় ডিগ্রি মনে করে। আমি নিজেও এফসিপিএস এর একজন মানে লাভার, এই জন্য আমি নিজের রেসিডেন্সি কোর্সে থাকা সত্ত্বেও আমি আমার ডেভিডসন মেডিসিন কিন্তু এফসিপিএস এর কোর্সটা একটু রান করার চেষ্টা করি, যেহেতু ডেভিডসনকে ভালোবাসি, ডেভিডসনটাই পড়াই। ঠিক আছে? চেষ্টা করি ডিটেলস ডেভিডসন পড়ানোর। যারা আমার ক্লাস করছেন রেগুলার, তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করি সবগুলো ক্লাস আমি নেই এবং সবগুলো ডিটেলস পড়ানোর চেষ্টা করি। তো আমি যেহেতু এফসিপিএস, আমি রেসিডেন্সি কোর্সে নেফ্রোলজিতে আমার 2 বছর কমপ্লিট, তারপরেও কিন্তু আমি পছন্দ করি এফসিপিএস।
বাংলাদেশে থাকার জন্য আমি মনে করি সবচেয়ে বড় ডিগ্রি, এবং সাব স্পেশালিটি যেতে পারলে সবচেয়ে সুপার। ঠিক আছে, আচ্ছা এটা এই কোশ্চেনটা করেছে নূর মোহাম্মদ আশিক ভাই। ওকে, আরেকজন কোশ্চেন করেছেন প্রজ্ঞি পারমিতা আপু, এমডি এন্ডোক্রাইনোলজিতে চান্স পাওয়ার জন্য কেমন মার্কস লাগে ভাই? অ্যাপ্রক্সিমেটলি 150 প্লাস। এন্ডোক্রাইনোলজিতে চান্স পাইতে হলে 150 এর নিচে পাওয়া যাবে না। আচ্ছা, মুর্শিদা রহমান রুমি আপু, ভাইয়া এমডি সাব ব্রাঞ্চ গুলার ব্যাপারে কিছু বলেন। এমডি সাব ব্রাঞ্চ তো আপনার ইন্টারনাল মেডিসিন হচ্ছে মাদার, সাব ব্রাঞ্চ তো নেফ্রোলজি, নিউরোলজি, এই আপনার গ্যাস্ট্রোএন্টারোলজি সবগুলাই ভালো। এখন আপনি কোনটা পছন্দ করেন, আপনার ড্রিম সাবজেক্ট কোনটা, আপনার ফ্যামিলি কোন চায় কোনটা, আপনি যদি ম্যারিড হন আপনার হাজবেন্ড কি চায়, আপনি যদি নন ম্যারিড হন আপনার বাবা মার স্বপ্ন কি, সবাইকে প্রায়োরিটি দিয়ে আপনি একটা ডিসিশনে পৌঁছতে হবে। যদি এরকম হয় বাবা মা এটা চায়, বাবা মা ডক্টর, আপনি আপনিও ডক্টর, বাবা মা চায় আপনি মেডিসিন স্পেশালিস্ট হন, বাট আপনি চান সার্জারিতে যাইতে, সেক্ষেত্রে বাবা মাকে কনভিন্স করেন। আর যদি না, বাবা মার কোনো হাত নাই, আপনি সাব স্পেশালিটিতে ক্যারিয়ার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। অনেকেই বলে যে পাশের হার কম, পাশের হার বেশি। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট এরকম আছে, যেমন হেমাটোলজি, তারপরে নিউরোলজি, এগুলোতে গত কয়েকটা সেশনে পাশের হার খুবই কম ছিল, কিন্তু যেই সেশনে পাশের হার কম সেই তারপরের সেশনে পাশের হার বেশি। একজন দুজন পাশ করলে তো বেশি, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে স্যাররা অনেক ফ্লেক্সিবল, অনেক রিলায়েবল, যেমন এন্ডোক্রাইন অনেক রিলায়েবল, রিউমাটোলজি অনেক রিলায়েবল। আতিক স্যার যতদিন পর্যন্ত থাকবে রিউমাটোলজিতে ততদিন পর্যন্ত রিলায়েবলই থাকবে। তারপর আপনার হচ্ছে ডার্মাটোলজিও অনেক ফ্লেক্সিবল। তারপর নেফ্রোলজি একটু লিটল বিট টাফ। নিউরোলজির কথা বললাম, গ্যাস্ট্রোএন্টারোলজি মোটামুটি ফ্লেক্সিবল। সো আপনার ডিপেন্ড করে আপনি কতটা ডেডিকেটেড, চান্স পাওয়ার পরে কতটা ডেডিকেশন থাকে। চান্স পাওয়ার পরে যদি আপনি বিভিন্ন কাজ ইনভলভ হয়ে যান, সেক্ষেত্রে আপনার পোস্ট গ্রাজুয়েশন একটু লেংদিনিং হয়ে যায়, পাস ফেজে ফাইনাল পাস করা একটু টাফ হয়ে যায়। সো আপনার যদি ডিপার্টমেন্টের প্রতি লয়ালিটি থাকে, সাবজেক্টের প্রতি লয়ালিটি থাকে, আপনি যদি 100% ইফোর্ট দেন, অবশ্যই আপনি যে কোনো সাবজেক্টে ভালো করতে পারবেন। এখন সাবজেক্ট চয়েসের ব্যাপারে আপনি বিভিন্ন মানুষের কথা না শুনে আপনার মন কি বলে, আপনার হার্ট কি বলে, আপনি সেই সাবজেক্ট আগে দিবেন। আপনি পালমোনোলজি পছন্দ করেন, পালমোনোলজি দেন, আপনি 100% ইফোর্ট দেন, 150 মার্ক তোলেন না রেসিডেন্সিতে, আপনি পালমোনোলজি চান্স পাবেন। চান্স পাওয়ার পর আপনার নিজের রূপ বদলায় দিতে হবে। চান্স পাওয়ার পরে আপনাকে ওইভাবে তৈরি করে নিতে হবে, না আমি এক চান্সে পাস করবো, আমার ক্যারিয়ারটা 5 বছরের মধ্যে শেষ করে দিব, তারপরে আপনি তো টাকা গুনে শেষ করতে পারবেন না। ঠিক আছে, সো যে কোনো সাবজেক্টই ভালো, তবে দুই একটা সাবজেক্টে পাশের আর একেবারেই খারাপ, যেমন এগুলো বলাও ঠিক না, এগুলো অফলাইনে মেসেজ দিলে আমি বলবো, তাও অনলাইনে বলছি। যেমন হেমাটোলজিতে বাংলাদেশে পাশের হার একটু কম, তারপর আপনার নিউরো সার্জারি একটু কম, তারপর আপনার হচ্ছে সার্জারির মধ্যে এইগুলো একটু 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 পাশের হার কম। কিন্তু কিছু সাবজেক্ট আছে খুবই ভালো, যেমন অনকোলজি যত ব্রাঞ্চ আছে, যে আপনার গাইনোকোলজিক্যাল অনকোলজি, তারপর আপনার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি চান্স পাওয়া কঠিন, কিন্তু পাশের হার মোটামুটি ভালো। তারপর আপনার ব্রাঞ্চের এন্ডোক্রাইনোলজি, রিউমাটোলজি, এগুলো খুবই ভালো সাবজেক্ট, এগুলোতে যদি ক্যারিয়ার করতে পারেন খুবই ভালো। ঠিক আছে, এগুলোতে পাশের হারও ভালো। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন জান্নাতুল ফেরদৌস সীমা আপু, ভাইয়া মেডিসিনে রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিলে এফসিপিএস কতটুকু কভার করা যাবে? আচ্ছা, রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিলে এফসিপিএস 30-40% কভার হবে, যেহেতু ডেভিডসনের রেসিডেন্সির জন্য ডেভিডসনের এত ডিটেলস পড়া লাগে না, সবগুলা ছক প্লাস কয়েকটা হাতে গোনা টপিকস পড়লেই রেসিডেন্সিতে 40-50টা কোশ্চেন ডেভিডসন থেকে হুব আসে, ওইগুলা পাবেন। আর কারো যদি ডেভিডসন ফুল ভালো ডিটেলস পড়া থাকে, তাহলে রেসিডেন্সিতে 100টা কোশ্চেন চিপা চাপা থেকে কারেক্ট করতে পারবেন। এটা গ্যারান্টি, এটা আমি তার প্রমাণ। কারণ আমি হচ্ছে যখন রেসিডেন্সি দিই তখন আমি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে রেজিস্টার ছিলাম, খুব কম সময় পেয়েছিলাম, 1 মাস সারা দিন রাত পরে পরীক্ষা দিয়েছিলাম। নেফ্রোলজিতে আল্লাহর রহমতে হয়েছে, কিন্তু মূল শক্তি ছিল ডেভিডসন। এর আগে আমার পাঠানো হয়েছে, এবং আমি রেজিস্টার থাকাকালীন সময় ডেভিডসনই পড়াতাম পোলাপানদের, এই জন্য ডেভিডসনের শক্তিতেই আমার রেসিডেন্সি হয়ে যায়। বাট অনলি রেসিডেন্সি পরীক্ষা দিয়ে এফসিপিএস এর প্রিপারেশন কিন্তু 30-40% বেশি হবে না, ডিটেলস পড়তে হবে। এফসিপিএস এন্ডোক্রাইনোলজির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে একটু বলবেন ভাইয়া প্লিজ? ডিসঅ্যাডভান্টেজ তেমন কোনো নাই, এন্ডোক্রাইনোলজি আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, এফসিপিএস যদি করতে পারেন সুপার সুপার, আপনি সুপার উইমেন। ওকে, আয়েশা খাতুন মুন্নি আপু, ধন্যবাদ ভাইয়া, কথাগুলো অনেক বেশি দরকার ছিল, থ্যাংক ইউ। ইসমাইল হোসেন বলছেন গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি এই সাবজেক্টগুলো সম্পর্কে বলেন। আমি তো বললাম গ্যাস্ট্রো চমৎকার সাবজেক্ট, নেফ্রো আমার সাবজেক্ট। আমি নেফ্রোলজিতে আসার পিছনে কারণ হচ্ছে আমি এফসিপিএস পার্ট 1 পাস করার পরে, আমার 2 বছর ট্রেনিং হওয়ার পরে, 1 বছর ট্রেনিং হওয়ার পরে আমি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ভাইবা দিয়ে রেজিস্টারের পোস্টে জব পাই। তো রেজিস্টার পোস্টে ওইখানে ট্রেনিং কাউন্ট হয়, এবং আমার গুরু ছিলেন
আমি যে স্যারের আন্ডারে ছিলাম উনি ছিলেন প্রফেসর দিলীপ কুমার রয় স্যার। স্যার ছিলেন এফসিপিএস মেডিসিন এন্ড এমডি নেফ্রোলজিস্ট। স্যারকে দেখে নেফ্রোলজির প্রতি ভালো লাগা, তারপরে যখন নভেম্বরের রেসিডেন্সি আসে তখন আমি 1 মাস পড়াশোনা করে রেসিডেন্সি দিয়ে আল্লাহর রহমতে রেসিডেন্সি হয়ে যায়। মূল শক্তি ছিল ডেভিডসন, আর প্রচুর কোশ্চেন সলভ করেছিলাম। ম্যাট্রিক্সে যে 7টা বই পুরাটা 3বার বলে ফেলেছিলাম ওই 1 মাসে। এবং আমার রুমমেট আশরাফুল, ও খুবই হেল্প করেছিল, নিউরো সার্জারিতে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু ও যে বেসিক ওর সাথে কোশ্চেন গুলো সলভ করতাম, খুব ভালো একটা দুইজনের প্রিপারেশন হয়ে গিয়েছিল। ও নিউরো সার্জারিতে চান্স পায়, আমি নেফ্রোলজিতে চান্স পাই। এই হচ্ছে আমার শর্ট হিস্ট্রি। এন্ডোক্রাইনোলজি চমৎকার, আমার পছন্দের সাবজেক্ট। রহমান শাহিন, জি ভাই একদম সঠিক কথা, থ্যাংক ইউ ভাইয়া। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জন্য প্রিপারেশন কিভাবে নিব? ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটা সার্জিক্যাল টপিকস, অবশ্যই বেসিক তো 160টা কোশ্চেন। রেসিডেন্সির আপনার হচ্ছে অবশ্যই রেসিডেন্সির প্রিপারেশন নিতে হবে। রেসিডেন্সির আমি বলবো যাদের হাতে টাইম কম, যারা বিভিন্ন কাজে ব্যস্ত, কিছু যদি না পড়েন, আমি এটা প্রচারণার জন্য বলছি না, ম্যাট্রিক্সের গাইডটা কিন্তু আসলেই চমৎকার। অথবা কেউ যদি জেনেসিসের শীট পড়তে পারেন ফুল, ওটাও ভালো। এই ফুল পড়তে পারলে খুবই ভালো। তবে ম্যাট্রিক্সের গাইডটা কোশ্চেন ধরে টপিকস গুলো, তো ওই টপিকস গুলো থেকে কোশ্চেন আসে, হুবহুব কোশ্চেন, কিন্তু ওই লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভ করে আপনি কিন্তু হাইস্ট 30 থেকে 40টা কোশ্চেন পাবেন, এর বেশি কোশ্চেন পাবেন না। কিন্তু টপিকস অনেক কমন পাবেন, টপিকস চেঞ্জ অনেক থাকে, টপিকস আবার কমনও থাকে। সো আমি বলবো যারা একেবারে সময় কম, ম্যাট্রিক্সের 7টা বই টোটাল ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবেন। রডডি, লামলি এবং স্মিথ ডি, এই 3টা বই পড়বেন, সাথে ডেভিডসন মাস্ট। আর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জন্য বেলি লাভস এর কিছু চার্ট লাগবে। আচ্ছা, হাসনাত খান ঝুমু, থ্যাংক ইউ, খুব ভালো। সোহা জাহান আপু, ভাইয়া ইন্টারনাল মেডিসিনে চান্স পেতে লাস্ট কত নম্বর লাগে প্রাইভেট থেকে ঢাকাতে? ইন্টারনাল মেডিসিনে আপু 145 প্লাস লাগবে। আচ্ছা, মনিয়া আফরোজ মলি আপু, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এই কথাগুলোর জন্য, থ্যাংক ইউ আপু। ফাহমিদা আলম, ভাইয়া অনেক ধন্যবাদ, কথাগুলো অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। রাইসান হাফিজ সুপার ভাই, ওকে থ্যাংক ইউ। শাহরিয়ার কবি সোহাগ ভাই, ভাই আপনার প্রত্যেকটা কথা সুন্দর লেগেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এন্ড স্পেশাল বিসিএস নিয়ে কিছু টিপস দিলে ভালো হয়। স্পেশাল বিসিএস নিয়ে যতটুকু শুনেছি, এটা বলেছে, কোশ্চেনটা করেছে হাবিবুর রহমান বৈশাখ ভাই। স্পেশাল বিসিএস নিয়ে যতগুলো কোশ্চেন, মানে যতটুকু শুনেছি, সে হচ্ছে স্পেশাল বিসিএস এ আমি যতটুকু শুনলাম, দুই একটা পোস্ট দেখলাম এবং কয়েকজন সিনিয়র ভাইদের কাছে শুনলাম যে স্পেশাল বিসিএস এ শুধু নাকি প্রিলি হবে। তো এটা গোল্ডেন চান্স, এটা গোল্ডেন চান্স। আমি মনে করি যদি এরকমই হয় শুধু প্রিলি, এবং যেহেতু আমরা 39 বিসিএস এ জয়েন করেছি, 100 নম্বর ছিল মেডিসিন, 100 নম্বর ছিল নর্মাল, আমি মনে করি অবশ্যই অবশ্যই এখন থেকেই আপনি আপনার স্পেশাল বিসিএস এর জন্য MP3 জর্জ সিরিজে যতগুলো বই আছে সবগুলার, এখন বুঝবেন না, পরীক্ষার হলে গেলে বুঝবেন। জর্জ MP3 পুরোটা বলতে বললে তো সুপার ভালো, কিন্তু কারো যদি সময় না থাকে, যত কোশ্চেন আছে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিসিএস এর সব কোশ্চেন, এবং যত গোয়েন্দা বিভাগে যত কোশ্চেন, সব কোশ্চেন সলভ করে ফেলেন, সাথে ইম্পর্টেন্ট বক্স গুলো জর্জ সিরিজ থেকে পড়ে ফেলবেন। মানে সব প্রত্যেকটা পেজে দেখবেন নোট করা বক্স বোর্ড লাইন গুলো পড়ে ফেলবেন। এবং আপনি বাকি যে 100 নাম্বার, এটা তো মেডিসিন সার্জারি গাইনি মিলিয়ে আসবে, এটা দেখবেন যে কিছু বই বাজারে পাওয়া যায়, ওটাও পড়তে পারেন। আর কারো যদি ডেভিডসন ভালো করে পড়া থাকে, অবশ্যই ছক গুলা ভালো করে পড়বেন, ডেভিডসনের সব চ্যাপ্টারের ছক গুলা, কারণ আমরা যে বিসিএস দিয়েছি ওখানে ছক থেকে অনেক কোশ্চেন ছিল। এবং আপনারা প্রিভিয়াস যে কোশ্চেন গুলা সেগুলো সলভ তো করবেনই, এবং 39 বিসিএস এর কোশ্চেনটা দেখলে একটা ধারণা পাবেন যে কিরকম কোশ্চেন হতে পারে। কোশ্চেন কিন্তু কঠিন হবে না, আপনার এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এইগুলো থেকে বেসিক কোশ্চেন গুলো হবে। তো স্পেশাল বিসিএস এর প্রিপারেশন অবশ্যই সার্কুলার দেওয়ার সাথে সাথেই ঝাঁপাই পড়া উচিত। এই সুযোগ আর পাবেন না ভাই, 39 হলো, সাথে সাথে 42, এরপরে কিন্তু আর ডাক্তার নিবে না, অনেকদিন পর্যন্ত 100-150 করে নিবে। সো এই সুযোগ আপনি মিস করা যাবে না। বিসিএস এ যে কত সুবিধা, এটা আসলে না ঢুকলে বোঝা যায় না। মনে হয় যে 35,000 টাকার বেতন, এত এই সেই, আসলে বেতন 35,000 হলো, অনেক ট্রেনিং থাকে, অনেক কিছু থাকে, অনেক ভাতা, অনেক থাকে, এই জিনিসগুলো সব মিলে এনজয়েবল চাকরি। হ্যাঁ, আর কয়েকটা উপজেলা হয়তো অনেকের খারাপ পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আসলে ব্যাড লাক ছাড়া কিছুই না। ঠিক আছে, ওকে, আরো অনেক কোশ্চেন আসছে। ভাইয়া ফার্স্ট থেকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য মেডিসিনে কেমন প্রিপারেশন নিতে হবে? অবশ্যই কেউ যদি ফার্স্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন মেডিসিনের, একটাই বই ডেভিডসন, একটাই বই ডেভিডসন। সাথে এখন ফিজিওলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি কিভাবে পড়বেন, অবশ্যই ডেভিডসনে যে অ্যানাটমি ফিজিওলজি গুলো আছে সেগুলো তো লাগবেই। তারপরও কিছু ফিজিওলজির স্পেশাল বই আছে, যেগুলো এমআরসিপির একটা ফিজিওলজির বই পাওয়া যায়, চিকন, ওইটা থেকে অনেক কোশ্চেন আসে। অথবা বিআরএস ফিজিওলজি, এই বইটা খুব ভালো, এই দুইটা পড়তে পারেন। আর যারা ভালো মেন্টর আছে, যারা আপনাকে সঠিক তথ্য দিবে, সঠিক পড়াবে, একটা দুইটা চ্যাপ্টার ভালো পড়ালো, বাকি গেলে উলুম বুলুম,
ওইসব দিকে না ঝুঁকে যারা সবগুলা ক্লাস সবগুলা চ্যাপ্টার ভালো পড়ায়, যারা ভালো কিছু করেছে, যারা এফসিপিএস পার্ট ওয়ান পাস করেছে, এমআরসিপি পার্ট ওয়ান করেছে, রেসিডেন্সি করেছে, বা যারা ফুল কমপ্লিট কোর্স, তাদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে পড়তে হয়, কোনো কোচিং না করেও চান্স পাওয়া যায়। সো সিনিয়র ভাইদের যারা ভালো কিছু করেছে তাদের পরামর্শ নিবেন, পীর সাহেব মুরিদ সাহেবদের নয়। ওকে, এবং ডেভিডসন ছাড়া কোনো বিকল্প নাই ইন মেডিসিন। আপনি এখন বুঝবেন, ইভেন আমরা দেখেন ফেজে ফাইনাল পরীক্ষা দিব এই বিসিএস ই শেষ করলেই, আপনার আমাদের ফেজে ফাইনালের কোশ্চেন যদি দেখেন আপনি হা করে থাকবেন, পুরোটাই ডেভিডসন। এবং যদি কেউ ডেভিডসনের ছক পড়ে যায় 60% কোশ্চেন কমন। এবার বুঝেন ফেজে ফাইনাল, আপনাদের তো আরো আগের কথা, এফসিপিএস পার্ট ওয়ানের কথা বলতেছি, বা রেসিডেন্সি ইন্টারনাল মেডিসিনের কথা বলতেছি। তো ডেভিডসন ছাড়া কোনো গতি নাই। রুমা খানম আপু এই কোশ্চেনটা করেছেন। এ প্রান্ত ভাইয়া বলছেন, ভাইয়া ডিপ্লোমা নিয়ে কিছু বলেন, এমবিবিএস পাশ করার পর কয় ইয়ার পর ডিপ্লোমা বসা যায়, আর প্রিপারেশনের ব্যাপারটা যদি একটু বলতেন। ডিপ্লোমার যে গাইড পাওয়া যায় বাজারে, ওই গাইড ম্যাট্রিক্সের গাইডটাই ভালো বলবো, ম্যাট্রিক্সের গাইডটা, এবং এমবিবিএস পাশ করার 1 বছর পর পরই, মানে ইন্টার্নি কমপ্লিট করার পরে সেশনে দিতে পারবেন না, তারপরে সেশনে দিতে পারবেন। চমৎকার, আমার ফ্রেন্ডরা যারা ডিপ্লোমা করছে সবাই খুব ভালো আছে, সবাই খুব ভালো ইনকাম করছে। আলটিমেটলি তো আপনি ইনকাম করতে হবে। মানুষ ভাববে এমবিবিএস পাস করার পর আপনি বস্তা ভরা টাকা কামান, কিন্তু আপনার যে বস্তা কেনার টাকা নেই সেটা কিন্তু কেউ ভাবে না, কেউ বুঝেও না। সো যাদের একটু নিড আছে, মিডল ক্লাস ফ্যামিলি, আমি মনে করি ডিপ্লোমা কমপ্লিট করে 2-3 বছরের মধ্যে তারপরে এমআরসিপি দেন, এমআরসিপিটা কমপ্লিট করে ফেলেন, আপনি মেডিসিন প্লাস ওই সাবজেক্টের স্পেশালিস্ট। চমৎকার ডিসিশন, ঠিক আছে। রহমান শাহিন, ভাইয়া ডিপ্লোমার প্রিপারেশন কিভাবে নিব? তো বললাম, যাদের সময় নেই ম্যাট্রিক্স গাইডটি আমি বলবো। হ্যাঁ, এটা আমি ম্যাট্রিক্সের প্রচারণা করতেছি না, শাহাদাত জুয়েল ভাইয়ের এই গাইডটা খুবই ভালো আসলে, খুবই ভালো, কারণ ডিপ্লোমা রেসিডেন্সি পরীক্ষাগুলো কোশ্চেন বেসড। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রচুর টপিকস কমন আসে, ওই টপিকস গুলো দেখে, অথবা আপনি যদি গাইড না পড়তে পারেন, বাজারে কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, কোশ্চেন ব্যাংক কিনে ওই টপিকস গুলো টেক্সট বুক থেকে পড়েন, এটা বেস্ট। আর পরীক্ষা ব্যাচে একটা ইনক্লুড হয়ে নেবেন, কারণ পরীক্ষা দিলে কি হয়, ওই টপিকস গুলো বারবার মাথায় সেটেল হয়ে যায়। অবশ্যই এক্সাম ব্যাচে অ্যাড হবেন। সুস্মিতা আপু বলেছেন, এমআরসিপি দিয়ে ইউকে সেটেল হওয়ার ইচ্ছা থাকলে পার্ট 2 আর প্যাসেস এর আগে আর কি করা যায় উইদাউট বিসিএস? অবশ্যই পার্ট 2 এর আগে আপনাকে ট্রেনিং এ ঢুকতে হবে। অনারারি ট্রেনিং এ ঢুকতে পারলে আপনার ব্রেইন অনেক খুলে যাবে। প্যাসেস এর আগে তো ক্লিনিক্যাল এক্সপোজার অনেক বেশি হতে হবে। থ্যাংক ইউ। ফাইজুল ইসলাম, ভাইয়া কার্ডিওলজিতে ভালো ক্যারিয়ার অপশন নিয়ে যদি একটু বলতেন। কার্ডিওলজি আসলে আমার আমার মিসেস এর খুব ড্রিম সাবজেক্ট ছিল, সবসময় আমাকে বলতো যে কার্ডিওলজিতে পরীক্ষা দাও, কার্ডিওলজিতে পরীক্ষা দাও, কিন্তু আমি ওই যে দিলীপ স্যারের কবলে পড়ে আমার নেফ্রোলজিতে ভালো লেগে যায়। কার্ডিওলজি এখনো আমার স্বপ্নের সাবজেক্ট। কার্ডিওলজি যদি আপনি ক্যারিয়ার করতে চান খুবই ভালো। আপনি যদি এমডি না করেন, ডি কার্ডও করেন, টাকার অভাব হবে না আশা করি। হ্যাঁ, যদি আপনি ব্যবহার এবং আপনার ক্লিনিক্যাল এথিক্স এবং পেশেন্ট ডিলিং পাওয়ার যদি ভালো থাকে, ঠিক আছে। এবং আমি বলি, আমি 2014 সালে পাশ করি, এখন 2020, 6 ইয়ার্স। আমি কিন্তু প্রচুর চেম্বার করেছি, প্রচুর রুগীও ছিল ঢাকায়। আমি বাড্ডাতে থাকি, বাড্ডায় আমার বাসা। আমার কিন্তু প্রতিদিন 30 থেকে 35 জন, 20 থেকে 27 জন, কখনো কখনো বৃষ্টি হলে 15 জন, 12 জন, মানে রুগী থাকতোই, মানে রুগীর অভাব ছিল না। এটা সম্ভব হয়েছে অ্যাকচুয়াল চিকিৎসা, অ্যাকর্ডিং টু গাইডলাইন, অ্যাকর্ডিং টু টেক্সট বুক। আপনি ব্র্যান্ড নেমে চিকিৎসা করেন। এই জন্য আমি কতগুলো জিপি ওয়ার্কশপ করেছি, ওই জিপি ওয়ার্কশপ গুলোতে যারা অ্যাটেন্ড করেছে তাদের কাছে শুনে দেখবেন ওষুধ বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, মাল্টিপল প্রবলেম থাকলে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিকেডি, এগুলো থাকলে তো এমনি ওষুধ যদি প্রত্যেকটা 2টা করে দেন 8টা ওষুধ হয়ে যায়। কিন্তু পলিফার্মেসি থেকে বেরোয় আসতে হবে, পেশেন্ট কাউন্সিলিং ভালো করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা। এখন আপনার কাছে একটা পেশেন্ট আসলো লিপিড প্রোফাইল নিয়ে, শুধু টিজিটা বেশি, কোলেস্ট্রল হালকা বেশি, আপনি দিয়ে দিলেন অ্যাটোভা অথবা রসুবা, এটা কিন্তু চিকিৎসা না। রোগীর কিন্তু 6 মাসও ছেঁড়া বেড়া হয়ে যাবে, মানে নর্মালি আসবে না। কিন্তু আপনি যদি এখানে দেন ফেনোফাইব্রেট, আপনার হচ্ছে 200 মিলিগ্রাম দিয়ে শুরু করেন, যেহেতু প্রিডোমিনেন্টলি টিজি বেশি, ডেভিডসনের লেখা আছে প্রিডোমিনেন্টলি টিজি বেশি থাকলে ফেনোফাইব্রেট দেন, প্রিডোমিনেন্টলি কোলেস্ট্রল, টোটাল কোলেস্ট্রল বেশি থাকলে আপনি অ্যাটোরোবাস্টেটিন বা রসুবাস্টেটিন দেন। আপনি এইভাবে চিকিৎসা করেন, পেশেন্টকে কাউন্সিলিং করেন, ওয়েট কমানোর পরামর্শ দেন, আপনার হচ্ছে ভেজিটেবল খাওয়ার পরামর্শ বেশি দেন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা বেশি দেন, আপনার চলে আসবে, এবং এই পেশেন্ট ভালো হয়ে আরো 10টা পেশেন্ট নিয়ে আসবে। কাউন্সিলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এগুলো জিপি প্রোগ্রাম যখন করেছি অনেক বুদ্ধি শিখিয়েছি, কিভাবে পেশেন্ট ধরে রাখতে হয়, কিভাবে পেশেন্টের কনফিডেন্স অর্জন করতে হয়, এই বুদ্ধিগুলা ইনশাল্লাহ সামনে যদি কোনো জিপি প্রোগ্রাম করি অবশ্যই আপনাদের ইনভাইট থাকলো, আমরা ইনশাল্লাহ ডিসকাস করব, ঠিক আছে। তবে অবশ্যই কার্ডিওলজি আমার একটা ড্রিম সাবজেক্ট ছিল, আমি মনে করি খুব ভালো। বাহারুন সোনিয়া আপু, ভাইয়া মেডিসিন এফসিপিএস এর প্রিপারেশন নিলে রেসিডেন্সি প্রিপারেশন কতটুকু কভার হবে? 100%।
মানে রেসিডেন্সির প্রিপারেশন, ও আপনি রেসিডেন্সির মেডিসিন পোর্শন না, আপনি যদি মেডিসিনের ফুল প্রিপারেশন নেন, আপনার ডেভিডসন থেকে যতগুলা কোশ্চেন আসবে সবগুলো তো কমন পাবেনি, আর টুকটাক সাইড সেট দিয়ে 50-60টা কোশ্চেন হয়ে যাবে, আর বাকি 100 কোশ্চেন বেসিক, পিওর বেসিক। ঠিক আছে, সো 50% প্রিপারেশন কমপ্লিট। রাইসেন হাফিজ ভাইয়া, বিসিএস এর প্রিপারেশন নিলে অল মেডিকেল রিলেটেড ভুলে যাই, বাট বিসিএস ইজ দ্য ড্রিম এন্ড আই এম আন্ডার গ্রাজুয়েট, হোয়াট শুড আই ডু? আমাদের মতো আন্ডার গ্রাজুয়েট যারা 5th ইয়ার, তাদের ওয়ে ফর বিসিএস কিছু বলুন প্লিজ। এখন থেকেই জর্জ MP3 বিসিএস এর বইটা কিনে শুধু কোশ্চেন গুলো সলভ করো, এই একটাই সলিউশন, বেশি কিছু পড়া যাবে না। 5th ইয়ারের ছেলে পেলে দেখি FCPS পার্ট 1 এর ডেভিডসন কোচিং করে, আহারে মানে দুঃখ লাগে। কেন? এখন তো তোমার ফাইনাল প্রফ পাস করার সময়, তুমি এখন ডেভিডসন থেকে রিটেন আর ভাইভা কোশ্চেন সলভ করবে, তুমি কেন FCPS পার্ট 1 এর পর পড়বে? তুমি যখন ইন্টারনেটে যাবে সব ভুলে যাবে। তুমি যখন পাশ করে 3 মাস ছুটি কাটাবো তখন তো কিছু থাকবে না, আর তোমার MBBS ফেল হয়ে যেতে পারে। তো সো যখন যেটা করা দরকার সেটা করতে হবে। আমার এখন FCS পার্ট 1 প্রিপারেশন নিব, আমি এখন ফাইনাল প্রফ পরীক্ষা দিব, আমার ফাইনাল প্রফের প্রিপারেশন নিতে হবে, রিটেন ভাইভা আমার অসপি পাস করতে হবে। আমি বিভিন্ন জায়গায় FCPS এর কোর্স করে বেড়াচ্ছি, নো, এটা করা যাবে না। কনসাইজড ওয়েতে যদি রাইট ডিসিশন নেওয়া যায়, সবকিছু সময় মতো হবে। আর যদি কনসাইজড ওয়েতে না হয় তাহলে কিন্তু বিশাল প্রবলেম। আমি সব পড়বো, আমি সব জানতে হয়ে যাব, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সব জানতে হওয়া ভালো, পড়া ভালো, কিন্তু একটা প্রসেসড ওয়েতে হতে হবে। জান্নাতুল ফেরদৌস সীমা আপু, ভাইয়া এন্ডোক্রাইনের জন্য কোন কোন গাইড পড়তে হবে? এন্ডোক্রাইনে ক্যারিয়ার করার জন্য ওই তো মেডিসিনের ফ্যাকাল্টি, তো এটা মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে তো এন্ডোক্রাইনোলজি। আপনি যদি কোনো কোচিং করেন, কোচিং থেকে তো নির্দেশনা দিবেই, তবে কোচিং যদি না করেন তো অবশ্যই ম্যাট্রিক্সের অ্যাক্সেট গাইড পুরোটা ক্লিয়ার করতে হবে, সাথে রডডি, লামলি, স্মিথ ডি, এই 3টা মাস্ট পড়তে হবে। আর যদি ফিজিওলজির MRCP-র বইটা পড়তে পারেন খুব ভালো। আচ্ছা, আর কেউ কোশ্চেন করেছে কিনা? মোটামুটি চেষ্টা করেছি যারা কোশ্চেন করেছেন সবার অ্যান্সার দিতেই। আচ্ছা, দেখি, হ্যাঁ হ্যাঁ, অনেকে আরো কোশ্চেন আসছে। লিঙ্কন আহমেদ ভাইয়া, পেডিয়াট্রিক্স এর পাস রেট কেমন? পেডিয়াট্রিক্স তো খুবই ভালো, পাস রেট তো ভালো। আমি তো যতদূর জানি ডেডিকেটেড থাকলে পাস রেট ভালো। আমার আমার পরিচিত যারা পেডিয়াট্রিশিয়ান ক্যারিয়ার করছেন কেউ কাউকে হতাশ দেখি না। সানজিদা খাতুন, পেডিয়াট্রিক্স এর জন্য ম্যাট্রিক্স পড়লে হবে ভাইয়া? ডক্টর সানজিদা, কেন হবে না? কেন হবে না? অবশ্যই হবে। সাথে অবশ্যই আবিদ মোল্লা স্যারের বইটা অথবা এমআর খান স্যারের বই, কিছু কিছু জিনিস কোশ্চেন যেগুলো আসে ওই টপিকস গুলো পড়ে নিতে হবে। হাবিবুর রহমান বৈশাখ, থ্যাংক ইউ ভাইয়া, মোস্ট ওয়েলকাম। তৌফিক আহমেদ নাহিদ ভাই কোশ্চেন করেছেন, ভাইয়া বিসিএস ছাড়া সমাজে টেকা দায়, বিসিএস ছাড়া ক্যারিয়ার নিয়ে একটু বলেন প্লিজ। বিসিএস আসলে যদি লাভ ম্যারেজ হয়, শ্বশুরের কাছে মূল্য বাড়ায় দিবে, শ্বশুর বাড়ির কাছে, আর এমনিতেও শ্বশুর বাড়ির কাছে মূল্য বাড়ায় দেয়। বিসিএস ছাড়া ক্যারিয়ার নিয়ে MRCP অথবা FCPS বা রেসিডেন্সি, MRCP যদি FCPS না দেন MRCP প্লাস রেসিডেন্সি, আর যদি FCPS দেন তাহলে শুধু FCPS এ কনসেন্ট্রেট করা উচিত আমি মনে করি। সাথে অ্যাসোসিয়েট কিছু ছোটখাটো যদি ডিগ্রি করে ফেলতে পারেন বাইরের দেশে করে ফেলতে পারেন। তৌফিক আহমেদ নাহিদ ভাই, ভাইয়া প্লিজ বিসিএস ছাড়া ক্যারিয়ার নিয়ে বলেন। বিসিএস ছাড়া তো কোনো অসুবিধা নেই, আমি নিজেই তো প্রথমে বিসিএস এর প্রতি ছিলাম না, কারণ আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। আমি তো প্রথমেই আমার অনেক প্ল্যান ছিল যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে বাড়ি করতে হবে, আমাকে যেমনি হোক আমাকে পার্ট 1-এ আগে চান্স পেতে হবে। আমি তো প্রথমে পার্ট 1-এ চান্স পাই, তারপর পার্ট 1-এ চান্স পাওয়ার পর আমি বিসিএস এর মধ্যে 2বার দিয়েছিলামও, কিন্তু প্রিপারেশন নিয়ে দেইনি, সো হয়নি। তখন যখন স্পেশাল বিসিএস আসলো তখন বিসিএস দিয়েই হয়ে যায়। সো বিসিএস ছাড়া আমার ফ্রেন্ডরা যারা আছে, আমি আমার ফ্রেন্ড প্লাস আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে প্লাস আমার সিনিয়র যাদেরকে দেখেছি যে বিসিএস দিবে না, তারা ম্যাক্সিমামই এখন MRCP দিয়ে বাইরে, ম্যাক্সিমামই। আর যারা বাংলাদেশে আছে তাদের FCPS অনেকের কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ব্যাচমেট FCPS ফুল কমপ্লিট, এবং তারা ভালো ভালো প্রাইভেট সেন্টারে জব করছে, 1.5 লাখ 2 লাখ টাকা বেতন মাসে ইনকাম করছে। সো বিসিএস যে সবকিছু তা না, বিসিএস অনেকের জন্য ভালো, অনেকের জন্য ট্রাবলসাম। বিসিএস ছাড়া অবশ্যই আপনি ফুল কনসেন্ট্রেট করতে হবে যাতে দ্রুত ডিগ্রিটা কমপ্লিট করে ফেলা যায়, তাহলে সব জায়গায় ভ্যালু পাবেন। ঠিক আছে, ওকে। ডক্টর মুফরাদ দ্বীপ, ভাইয়া স্পেশাল বিসিএস এর জন্য মেডিকেল সায়েন্স থেকে কোন বই পড়বো? আচ্ছা, স্পেশাল বিসিএস এর জন্য মেডিকেল সায়েন্সের জন্য আমি মনে করি ডেভিডসন এমন একটা বই যেখানে নাই, যারা পড়েছেন নাই কিছু নাই, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, চার্ট সব আছে, ইমিউনোলজি, জেনেটিক্স, এনভায়রনমেন্টাল সব আছে।
আপাতত ডেভিডসনের চার্টগুলো পড়েন, ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়েন। আর হচ্ছে 39 বিসিএস এর কোশ্চেনটা দেখেন, 33rd বিসিএস এর কোশ্চেনটা দেখেন। আর বিসিএস এর মেডিসিনে রিটেনে মেডিসিন থেকে যে কোশ্চেনগুলো সেগুলো দেখেন, তাহলে বিসিএস এর স্যারদের কোশ্চেন করার যে থিঙ্কিং, তারা তো মেডিকেল, আমাদের মেডিকেল যারা ডক্টর আছে বিসিএস এর পোস্ট আছে কিন্তু তাদের আপনার পিএসসি তে, স্যাররা কি কি ধরনের কোশ্চেন করেন এটা দেখেন, ক্লু পেয়ে যাবেন। হাউ মাচ ডেভিডসন ইজ রিকোয়ার্ড ফর এমআরসিপি, হোয়াট টু রিড ফ্রম ইট, হাসিবুল হাসান ভাই কোশ্চেন করেছেন। যারা এমআরসিপি পাস করেছে তাদের কাছে জিজ্ঞেস করেন ডেভিডসন কি জিনিস। এমআরসিপির কোনো কোশ্চেনের অ্যান্সার ডেভিডসনে নাই এমনটা নাই, ছোট্ট একটা ক্লু হইলেও আছে। সো ডেভিডসন পরে এমআরসিপি, ডেভিডসন পরে আপনি খালেদ আল মাগরাবি তারপরে যদি পরে তারপরে যদি কোশ্চেন সলভ করতে চান, ভেরি ইজি, মানে খুব ইজি হয়ে যায় পড়াশোনাটা। অবশ্যই ডেভিডসন, ডেভিডসন এমআরসিপির জন্য খুবই সহায়ক একটা বই। আচ্ছা, মাহমুদা সোহাগী ভাই, ভাইয়া ডিপ্লোমা প্রিপারেশনে কি ডেভিডসন লাগবে না? হ্যাঁ, ডিপ্লোমা প্রিপারেশনে কেন ডেভিডসন লাগবে না? 20 থেকে 25টা কোশ্চেন তো হুবহুব আসবে, বাকি চিপা চাপা দিয়ে তো আরো 20টা আসবে। অবশ্যই লাগবে, লাগবে না কেন? শুধু ডেভিডসনের চার্ট পড়লেই হবে। ভাই ম্যাট্রিক্স এমডি রেসিডেন্সি সিরিজটা বিসিএস এর জন্য কেমন হেল্পফুল হবে? ম্যাট্রিক্স এমডি রেসিডেন্সি সিরিজ অবশ্যই ভালো হবে। আমি তো এইটাই এতক্ষণ গান গাইলাম, যদিও প্রচারণা না, আমি জাস্ট আমি যেটা পড়েছি আমার বইটা ভালো লেগেছে তাই বলেছি। ভাইয়া পেডিয়াট্রিক প্রিপারেশন নিয়ে কিছু বলেন প্লিজ। পেডিয়াট্রিক প্রিপারেশন, এটা এফসিপিএস না রেসিডেন্সি, এটা কোশ্চেন থাকলো। যদি এফসিপিএস হয় তাহলে যারা এফসিপিএস পেডিয়াট্রিশিয়ান পেডিয়াট্রিক্স পাস করেছে তাদের গাইডলাইনটা সবচেয়ে বেশি ফলো করতে হবে। আর যারা রেসিডেন্সিতে পেডিয়াট্রিক্স পাস করেছে তাদের আমি তো এটা বলেছি, যারা ভালো কিছু করেছে, আপনার যে ড্রিম সাবজেক্ট, এই সাবজেক্টে যারা ভালো কিছু করেছে তাদের পরামর্শটা আমার চেয়ে বেশি কাজে লাগবে আমি মনে করি। আচ্ছা, শাহরিয়ার কবির সোহাগ ভাইয়া প্লিজ সামনে একটা জিপি প্রোগ্রাম করবেন। অবশ্যই ইনশাল্লাহ সামনে একটা জিপি প্রোগ্রাম করব। আমি আরো টপিকস গুছাচ্ছি, গত জিপি প্রোগ্রাম গুলোতে 6টা জিপি প্রোগ্রাম আমি করেছি। 6টা জিপি প্রোগ্রামে আমার টোটাল 85টা ডিজিজ আমি একদম ব্র্যান্ড নেম সহ আইডিয়াল চিকিৎসা কি, অ্যাডভাইস গুলা কি কি, ব্যায়াম গুলা, ইনসুলিন টেকনিক সব দেখিয়েছি। তো সামনের যে জিপি প্রোগ্রাম যদি করি ওটা আর একটু এডিট করে আরো কয়েকটা ডিজিজ ইনক্লুড করে ইনশাল্লাহ করার চেষ্টা করব। তবে সামনে আমার পরীক্ষা আছে, দেখা যাক। নূর মোহাম্মদ আশিক, সব ব্যবসা ভাই, ইয়েস, সব জায়গায় ব্যবসা বিদ্যমান। তবে যেই জায়গায় প্রফিট কম, যে জায়গায় ব্যবসা কম, সেইখানে একটু ঝুঁকতে হবে। বেশি ব্যবসার মধ্যে ঢুকে গেলে নিজের পোস্ট গ্রাজুয়েশন লেংদিনিং হবে। আর আপনি অবশ্যই ভালো কিছু করে আপনি নিজে অবশ্যই পার্ট 1 রেসিডেন্সি বা কোনো একটা কিছুতে চান্স পেয়ে অবশ্যই আপনি আপনার জুনিয়রদেরকে ডেমনস্ট্রেট করতে পারেন, ইনকাম করতে পারেন। যেমন আমি দেখতে, আপনারা ফেসবুকে দেখবেন ডক্টর বিজনেস এন্ড অ্যালায়েন্স একটা গ্রুপ হয়েছে, তারপর ডক্টর এন্টারপ্রেনিউর একটা গ্রুপ হয়েছে। ওইখানে দেখেন ডাক্তারদের এখন এমন অবস্থা, আম বিক্রি করছে, ফিডার বিক্রি করছে, দুধ বিক্রি করছে। এটা কেন? এটা কেন? বাংলাদেশের ডাক্তারের ফিল্ডে এরকম। এটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া না, এটা আমেরিকা না, যে ডাক্তার মানে সেটেল লাইফ, সবচেয়ে পেয়েবল প্রফেশন না। সো বাংলাদেশের ডাক্তারদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। আপনাকে অবশ্যই বিজনেস করতে হবে। এটা হইতে পারে আপনি যে নলেজ একর করেছেন সেই নলেজ শেয়ারের মাধ্যমে হতে পারে, এটা হতে পারে আপনি আম, কাঁঠাল, জাম্বুরা এগুলো বিক্রি করে হতে পারে। ঠিক আছে? সো প্লিজ ম্যাচিউর ইউর থিঙ্কিং। হাসনাত খান জুমন ভাই, ভাইয়া স্পেশাল বিসিএস প্রিপারেশন কেমন হওয়া উচিত, কতদিন টার্গেট রাখা উচিত? অ্যাটলিস্ট 2 মান্থ, অ্যাটলিস্ট 2 মান্থ সবকিছু ছেড়ে ছেড়ে স্পেশাল বিসিএস এর জন্য পড়া উচিত। আমার মনে হয় স্পেশাল বিসিএস হয়ে যাবে। আর বিসিএস এ আসলে বিসিএস চাকরিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এই যে যেমন মনে করেন এই এখন করোনা ডিউটি করছি, দেখবেন যে একদম পুরা টাইম টু টাইম মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে যখন অ্যাকাউন্টে বেতন ঢুকে যায়, ঈদের বোনাস সহ ডাবল বেতন ঢুকে যায়, তখন একটু ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা সম্মান, এইখানে আমার উপজেলায় সবাই আমাদেরকে খুব সম্মান করে। এবং সব জায়গায় একটা মানে প্রাইভেট যতগুলো সেন্টার আছে সব জায়গায় যখনই যাই, কোনো টেস্ট করাতে যাই বা কোনো একটা মিটিং যায়, কোনো একটা সেমিনার হয়, সব জায়গায় উঠতে বসতে সালাম পাই। সব জায়গায় সবাই স্যার করে। এবং এলাকায়ও একটা খুব ভালো নাম হয়ে গিয়েছে যে বিসিএস ক্যাডার। তো আমি মনে করি স্পেশাল বিসিএস এর জন্য দেরি না করে অবশ্যই অবশ্যই পড়াশোনা করা উচিত যাদের বিসিএস হচ্ছে ড্রিম। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কিছু কমেন্ট পেয়েছি, আরো কিছু কমেন্ট আমরা একটু অ্যান্সার করব। কমেন্ট
হ্যাঁ, সুব্রত বিকাশ সাহা ভাইয়া কোশ্চেন করেছেন, ভাইয়া এমআরসিপির জন্য মাস্ট রিডিং বইগুলো বলেন, নোটস এন্ড নোটস যদি পড়তে হয় সেক্ষেত্রে কিভাবে এত বড় বই পড়ে মনে রাখা যায়? এমআরসিপি যারা পার্ট 1 করতে চান, আগেই আমার পার্ট 2 প্যাসেজ চিন্তা করলে করা হবে না। এমআরসিপি পার্ট 1 এর জন্য ডেভিডসন, খালেদ আল মাগরিবি আর পাস মেডিসিন, এই তিনটা পড়লে মোর দেন এনাফ। বেশি কথা বলি নাই, তিনটা কথা বলেছি, মানেন, কাজে দিবে। এসিটা দাও তো একটু। আচ্ছা, নেক্সট হচ্ছে সুস্মিতা দেয়াপু কোশ্চেন করেছেন, ভাইয়া এমআরসিপি প্রিপারেশন নিলে এফসিপিএস এর প্রিপারেশন কতটুকু কভার হবে, এক্সট্রা আর কি পড়তে হবে? এমআরসিপির প্রিপারেশন নিলে এফসিপিএস এর প্রিপারেশন 60 to 70% কভার হয়ে যাবে, বাট যদি এমআরসিপির বইয়ের সাথে রিভিশন বই পড়তে পারেন 100% কভার হবে। ঠিক আছে, সো বেস্ট অপশন। আদ্রিজা চ্যাটার্জি আপু বলেছেন, ভাইয়া এমআরসিপি নিয়ে অনেকেই অনেক গাইডেন্স দেন, কিন্তু এফআরসিপি নিয়ে তেমন কিছু আলোচনা শোনা যায় না। এফআরসিপি সম্পর্কে প্লিজ একটু বলেন। এফআরসিপি সম্পর্কে আমার ধারণা একটু কম, ইনশাল্লাহ আপনি আমাকে মেসেঞ্জারে নক দিন, আমি একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে। তৌফিক আহমেদ নাহিদ, ভাইয়া সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। রাইসেন হাফিজ, গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ ভাইয়া। মুরফাদ দীপ, থ্যাংক ইউ। আদনান আহমেদ ইলিয়াস ভাই, ভাইয়া রেসিডেন্সির জন্য পড়লে এফসিপিএস কতটুকু কভার হয়? শুধু ডেভিডসন দিয়ে এফসিপিএস হবে? শুধু ডেভিডসন দিয়ে এফসিপিএস হবে কি হবে না, যারা এফসিপিএস পার্ট 1 দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করে, যারা চান্স পেয়েছে 80 to 85% প্রিপারেশন হবে, 10 থেকে 15% আপনার বেসিকের উপর জোর দিতে হবে, কিছু ফিজিওলজি, কিছু অ্যানাটমির কিছু টপিকস, কিছু মাইক্রোবায়োলজি তো ডেভিডসনে যা আছে মাশাআল্লাহ। তবে কেউ যদি ডেভিডসন প্লাস এমআরসিপির পাস মেডিসিন ফুল পড়তে পারেন, আর এমআরসিপির একটা ফিজিওলজির বই আছে, ওই বইটা পড়তে পারেন, তাহলে 100%। তবে অনলি ডেভিডসন পরে 80 থেকে 85% প্রিপারেশন কভার হবে। বাট মনে রাখবেন, এফসিপিএস পাস করতে হলে কিন্তু 70% মার্ক পেতে হয়, যেখানে আপনার 80 থেকে 85% প্রিপারেশন কভার। ঠিক আছে, আর প্রিপারেশন নেন 6 মাস, দেখবেন আশেপাশে কত কিছু যে দেখবেন, কত কিছু পড়বেন, আপনার এমনি বেসিক অনেক পড়া হয়ে যাবে। আচ্ছা, কাজী নাফিজা তাসনিম আপু কোশ্চেন করেছেন, ভাইয়া আপনি যে বলেন রিউমাটোলজিতে ইজি পাস রেট, বাট শুনেছি রিউমাটোলজিতে সিট অনলি 4টা ইউনিভার্সিটি। আপু, রিউমাটোলজিতে ফেজ বি পাস করা, যদি সিনসিয়ার থাকেন, পাস করা খুব ইজি, ডিগ্রিটা তাড়াতাড়ি হয়ে যায়। বাট 4টা সিট, আপনি মনে রাখবেন, সিট 4টা, ক্যান্ডিডেটও কম। যেখানে সিট 20টা, যেমন অর্থোপেডিক্সে অনেক সিট, কার্ডিওলজিতে অনেক সিট, পরীক্ষাও দেয় অনেক, বাট এই 4টা সিট দেখে 2টা সিট যেই জায়গায় আছে, যেই সাবজেক্টে, যেই ফ্যাকাল্টিতে, সেখানে তো ক্যান্ডিডেটও কম, বাট নাম্বার উঠাতে হবে বেশি। যারা দেয় ওইরকম বোল্ড ক্যান্ডিডেটই কিন্তু এই রিউমাটোলজিতে, এন্ডোক্রাইনোলজি, নেফ্রোলজি, নিউরোলজিতে, জিআইটিতে, গ্যাস্ট্রোএন্টারোলজিতে পরীক্ষা দেয়। সো আপনাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস ভালো প্রিপারেশন নিতে হবে এবং 150 উপর তুলতে হবে, তাহলে ওই 4 জনের মধ্যে আপনি থাকতে পারবেন। সো কাজী নাফিজা তাসনিমাপুর কোশ্চেন ছিল এই। আরো কোশ্চেন আছে কিনা আমরা একটু দেখি। জান্নাতুল ফেরদৌস সীমা আপু, ভাইয়া আমি নিউ ইন্টার্ন, আমার কি স্পেশাল বিসি, আমরা কি স্পেশাল বিসিএস এর কিভাবে কি করব? আপনাদের জন্য তো গোল্ডেন টাইম আপু, ইন্টার্নই করার পরে বিসিএস এর চাকরি, এর চেয়ে মানে আমি কি বলবো, এটা এর চেয়ে ভালো কপাল বা এর চেয়ে রাজ কপাল মনে হয় আর কোথাও পাওয়া সম্ভব না। সো সরি, একটা কল আসছে। হ্যাঁ, সো আমি বলবো যে ইন্টার্নি আপনার সব ভুলে যান, স্পেশাল বিসিএস এর দিকে মনোযোগ দেন। আপনি যদি ইন্টার্নির পর পর বিসিএস টা ধরতে পারেন, আপনি হবেন আপনার বাবা মার সবচেয়ে গোল্ডেন চিলড্রেন। আচ্ছা, দেবনাথ জয় আপু, এমসিপিএস মেডিসিন সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এমসিপিএস দিতে হলে এফসিপিএস সরি ইন্টার্নি করার পর 4 বছর অতিক্রান্ত করতে হবে এবং 1 বছর মাদার সাবজেক্টে, যেমন এফসিপিএস ইন্টারনাল মেডিসিনে 1 বছর ট্রেনিং থাকতে হবে। এবং এফসিপিএস এর চেয়ে এমসিপিএস পাস করা খুবই কঠিন, খুবই কঠিন। আমি এমসিপিএস পরীক্ষা একবারই দিয়েছি, গত সেশনে, এবার সেশন তো হলো না। আমি গত জানুয়ারিতে এমসিপিএস দিয়েছি এবং গর্বের সাথে বলি আমি ফেল করেছি, কারণ আমার সিনিয়র যারা 3-4 বার দিচ্ছে তারাও ফেল করেছে। আমি হচ্ছে রিটেন পাস করেছি, আমি শর্ট লং কেস পাস করেছি, আমি ভাইবা পাস করেছি, শর্ট কেসে আমি ফেল করছি। শর্ট কেসে এমন একটা আমার স্টেশন ছিল যে জাস্ট অবজার্ভ দ্য পেশেন্ট, ইন্সপেক্ট দ্য পেশেন্ট এন্ড টেল মি ইউর ডায়াগনোসিস। তো আমি দেখলাম একটা পেশেন্টের 2টা কাফ মাসল একটু ফোলা, তো আমি বললাম স্যার কাফ মাসল হ্যামাটোমা, কিন্তু পেশেন্টের ডায়াগনোস ছিল ডিফিনি মাসকুলার ডিস্ট্রফি। সো এই মাসকুলার ডিস্ট্রফি আমার পক্ষে এই লেভেলে এসে একদম দেখেই কিন্তু, কোনো হিস্ট্রি ছাড়া, কোনো কোয়ারি ছাড়া দেখে কিন্তু আমার বুঝা খুব, সরি ডিস্ট্রফি না,
হাইপারট্রফি ছিল। সো সিউডো হাইপারট্রফি ছিল, মাসকুলার সিউডো হাইপারট্রফি। এটা আমার ডায়াগনোস করা আমার জন্য খুব টাফ। তো আমি পরে বিসিপিএস এ খোঁজ নিলাম, আমার হচ্ছে শর্ট কেসে ফেল আসছে। আর আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিল ওই দিন সবাই ফেল। টোটাল আমাদের সেশনেই পাশ করেছিল 5 জন। পরীক্ষা দিয়েছিলাম আমরা প্রায় 800 কতজন যেন। সো এমসিপিএস এফসিপিএস হচ্ছে কঠিন। এমসিপিএস পাশ করতে হলে বা এমসিপিএস আপনার অ্যাপিয়ার করার জন্য 4 বছর অতিক্রান্ত হতে হবে। ইন্টার্নের পর থেকে 1 বছর মাদার সাবজেক্টে ট্রেনিং থাকা লাগবে এবং ভালো প্রিপারেশন নিয়ে যাওয়ার পাশাপাশি ক্লিনিক্যাল স্কিল অনেক ভালো হতে হবে। যেমন আমি ফেল করেছি, আমি ইন্সপেক্ট করে কেন বুঝি নাই, আমার ক্লিনিক্যাল স্কিল হয়তো ভালো ছিল না, আমার আরো পেশেন্ট দেখা উচিত ছিল। ঠিক আছে, সো এমসিপিএস দিতে পারলে আপনি কনসালটেন্ট, ভালো প্রিপারেশন নিতে হবে। এমসিপিএস ইজ ফার ডিফিকাল্ট ফ্রম এফসিপিএস ফাইনাল পার্ট। রাইসা ফাবলি অগ্রাম, এমআরসিপির ফিজিওলজি বইয়ের নামটা কি ভাইয়া? নীল খেতে গিয়ে বললেই হবে এমআরসিপির ফিজিওলজি বই, বললেই দেখাই দিবে। সানজিদা খাতুন, স্পেশাল বিসিএস এর জন্য পড়া কি সম্ভব? একদম নিউ, কেন সম্ভব নয়? আপনি জর্জ সিরিজের এমপি3 বইটা কিনেন। আমি তো বললাম, যারা শর্টকাটে পাস করতে চান শুধু প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন, একটা কোশ্চেনে যদি ভুল না হয় সব কোশ্চেন এবং ওই রিলেটেড টপিকস গুলো পড়ে ফেলেন। সাথে আপনি ডেভিডসনের মেডিসিন টপিকস গুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। সরি, প্রেস লাগে একটা ছবি চলে আসছে, দেখেন ওয়েস্টিং টাইম। এই টাইম যদি ওয়েস্ট না করেন, ডিসিশন যদি ভালো নিতে পারেন, এবং যত প্রকার ওয়েস্টিং আছে আমি যতগুলো মেনশন করেছি, এই ওয়েস্টিং গুলা, এইসব অ্যাম্বাসেডর হওয়া, এসব অনলাইনে মানুষকে ইনভাইট করে বেড়ানো, এগুলা বাদ দেন, পড়াশোনা করেন, নলেজ বাড়ান, আপনার কিন্তু মুখে এরকম হাসি ফুটবে এবং আপনি এরকম হ্যাপি থাকতে পারবেন। না হলে আপনার কিন্তু চেহারার অবস্থা এরকম হবে, ঘর থেকে বেরোতে পারবেন না, আপনাকে কাঁদতে হবে। ঠিক আছে, এই জন্য আমি এই ছবিগুলো একটু অ্যাড করেছি আমার স্লাইডে। দেখেন, আপনি যদি ভালো কিছু করতে পারেন, আপনি যদি গ্রুপ স্টাডি করতে পারেন, সবাই যদি চান্স পান, এরকম উল্লাসী আপনাকে করতে হবে। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাইয়া আমি নিউ ইন্টার্ন, আমরা কি স্পেশাল বিসিএস দিতে পারবো? অবশ্যই পারবেন, পারবেন না কেন? ইন্টার্ন এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে, সরি এমবিবিএস এর যে অ্যাডমিট কার্ড দিয়ে বিসিএস দেওয়া যায়। অ্যাজ অনলি প্রিলি হবে বলতেছে, ইন দ্য মিন টাইম আমাদের মেবি ইন্টার্ন কমপ্লিট হবে না। আরে ভাই, ইন্টার্নই সময় আপনি ফাঁকিবাজি করেন আর যাই করেন, বিসিএসটা আগে ধরেন। আপনাকে সবাই ফাঁকিবাজ বলুক, আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলে ওইসব ফাঁকিবাজি মাকিবাজি নাম থাকবে না। আমি জাস্ট এটা আপনাকে বলতেছি না যে আপনি ফাঁকিবাজি করেন, আমি জাস্ট বলতেছি বিসিএস আপনার কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? আপনি যাই করেন বিসিএস পড়েন, সারাদিন আপনি ওয়ার্ডে বই নিয়ে বসে থাকেন না। ঠিক আছে, মোহাম্মদ জুয়েল ভাইয়া কোশ্চেনটা করেছেন, থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আর কোশ্চেন আছে কি? হ্যাঁ, সায়েদ হাসান আশিক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এমডি এন্ডোক্রাইনোলজি অথবা ডিএম ডিসিপ্লিনারি পাস রেট কেমন? ভালো, সিনসিয়ার থাকতে পারলে এমডি এন্ডোক্রাইনোলজির ফিল্ড ভালো। সিনসিয়ার থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। আমি কোর্সে ঢুকলাম আর আমি বিভিন্ন জায়গায় খ্যাপ মেরে বেরোলাম, মাসে এক্সট্রা 30,000, আবার বিএসএম থেকে 20,000 50,000 ইনকাম করি, তাহলে পাস রেট কমে যাবে। চান্স পাওয়ার জন্য কেমন নাম্বার বিট করতে হবে? চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে 150-এর উপর তুলতে হবে এমডির জন্য। আর আপনাকে ডিএম এ চান্স পেতে হলে অবশ্যই 75+ পেতে হবে। তৌফিক আহমেদ নাহিদ ভাই, ভাইয়া মাসে সর্বোচ্চ কয়টা খ্যাপ মারবো? আহ, মাসে সর্বোচ্চ কয়টা খ্যাপ মারবেন এটা ভ্যারি করে। আপনার যদি এরকম হয় যে বাসায় মাসে 20,000 টাকা দিতে হয়, তাহলে আমি বলবো আপনাকে টানা 7 দিন ডিউটি করে ফেলেন, 7 দিন ডিউটি করে বাকি 21 দিন পড়েন। আর যদি না, আপনার 10,000 টাকা টাকা হয়ে গেলেই হয়ে যাচ্ছে, অনলি 10,000 টাকা লাগে আপনার চলার জন্য, আপনার আর কোনো খরচ নাই, তাহলে কষ্ট করে হলেও 3-4 দিন খ্যাপ মারেন বা সপ্তাহে 1 দিন খ্যাপ মারেন, বাকি দিনগুলো পড়েন। আপনি যত ভালো ইনস্টিটিউটে জব করেন, এসির নিচে বসে আছেন, কোনো কাজ নাই, মাঝে মাঝে 2-1টা ফোন আসে, তাও পড়া হয় না। খ্যাপ মেরে কোনোদিন পড়া হয় না। আর সিনিয়র ভাইয়েরা যে একটা কথা বলে, খ্যাপ মারলে খ্যাপই মারতে হবে সারা জীবন, আসলেই কথাটা 80% সত্য। ঠিক আছে, সো নো মোর খ্যাপ, রিডিউস ইউর খ্যাপ অ্যান্ড টেক ইউর বেস্ট প্রিপারেশন। সাদিয়া দিয়া আপু, বিসিএস না রেসিডেন্সি, কোন দিকে যাব বুঝছি না ভাইয়া, চিন্তা করতেই টাইম চলে যাচ্ছে। আমি তো এই ছবিগুলো আপনাকে দেখালাম যে চিন্তা যে করবেন, রাইট ডিসিশনটা তো নিতে হবে, তাই না? এই ছবিটা দেখালাম আপনাকে, এই যে আপনার জন্য, সাদিয়া দিয়া আপুর জন্য এই ছবিটা, হ্যাঁ, যে আমি কি করবো, যে বিসিএস না রেসিডেন্সি কোন দিকে যাব। আপু, রেসিডেন্সি তো নভেম্বরে হওয়ার কথা,
স্পেশাল বিসিএস এটা হারালে আপনি পাবেন না। আপনি রেসিডেন্সির প্রিপারেশনটা নেন, রেসিডেন্সির যে বেসিক, যে ফিজিওলজি, যে মেডিসিন, আপনার বিসিএস এর অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। শুধু আপনি 100 মার্কস হচ্ছে, 200 মার্কস পরীক্ষা হবে, তো 100 মার্কস হচ্ছে আপনার বাংলা, সাহিত্য মাহিত্য, ইংলিশ, এগুলো আসবে। তো আপনি জর্জ সিরিজের শুধু কোশ্চেন গুলো, আমি বারবার বলতেছি ভাই, আপনি এখন বুঝতেছেন না, প্রিলির কোশ্চেন দেখলে বুঝবেন। আপনি যত ওদের যে প্রাথমিক সহকারী বিদ্যালয় পরীক্ষা, এনএসআই এর পরীক্ষা, বিসিএস পরীক্ষা, তারপরে আরো যে যে পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হয়, সবগুলোর কোশ্চেন গুলো সলভ করেন রেসিডেন্সির প্রিপারেশনের পাশাপাশি। এটা হচ্ছে বেস্ট অপশন। যদি দেখেন রেসিডেন্সির আগে বিসিএস এর সার্কুলার দিয়ে দিয়েছে, মাস্ট বিসিএস, নো রেসিডেন্সি, আপনি বিসিএস উপজেলায় বসে রেসিডেন্সি দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে রেসিডেন্সির অনেক পরে, সামনের বছর আপনার ই হবে, স্পেশাল বিসিএস হবে, তাইলে আপনার রেসিডেন্সি, তবে সামনের বছর না, খুব দ্রুত শীঘ্রই মনে হয় 42তম বিসিএস হবে। এজন্য আমি বলবো আপনি রেসিডেন্সির গুলো পড়তে থাকেন, সাথে MP3 জর্জ পড়তে থাকেন, তাহলে আপনার মেডিসিনের 100 মার্কস হয়ে গেল বিসিএস এর জন্য, আর 100 মার্কস আপনার বিসিএস এরটা আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। চিন্তা অত করা যাবে না, ডিসিশন একটাই, বিসিএস। বিসিএস পাস করার জন্য যদি 100 মার্কস আমার মেডিসিন থেকে আসবে, মেডিসিন সার্জারি গাইনি, আমি বেসিক পড়তে থাকি না, অসুবিধা কি, নলেজ কাজে লাগবেই, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি? কাজী নাজিফা তাসনিম আপু কোশ্চেন করেছেন, ভাইয়া রেসিডেন্সি 5 মিনিট যে ভিডিওগুলো দেন, ওইগুলা ভাইয়া একটু রেগুলার দিয়েন, খুবই বেনিফিটেড হচ্ছি, অনেক ইজি ওয়েতে বুঝাই দেন, টপিকগুলো কভার হচ্ছে, ইনশাল্লাহ দিব। তবে আমারও সেপ্টেম্বরে পরীক্ষা আছে, আমি চেষ্টা করছি দিব, অবশ্যই দিব, প্রতিদিন একটা করে টপিক দিব, তবে সিকোয়েন্স অনুযায়ী দিব। অনেকের রিকোয়েস্ট, পার্সোনালি আমার মেডিকেল কলেজ থেকে অনেকে রিকোয়েস্ট করেছেন, আমি ইনশাল্লাহ সামনে হয়তো একদম সিকোয়েন্স, মনে করেন আমি মেডিসিন দিলাম, মেডিসিন শেষ করে যাব, আমি ফিজিওলজি দিলাম, ফিজিওলজি শেষ করে যাব, আমি প্যাথোলজি দিলাম, প্যাথোলজি শেষ করে যাব, সিকোয়েন্স ওয়াইজ যাব, তাহলে আপনাদের নোট করতে বা পড়তে সুবিধা হবে, দিব। থ্যাংক ইউ নাজিফা তাসনিম আপু, গত 2 দিন দিতে পারি নাই, ডিউটি ছিল, আজকেও ডিউটি ছিল, গতকালে ডিউটি ছিল, করোনা রোস্টার করছি তাই। তাহমিদ জামি আপু স্পেশাল বিসিএস সার্কুলার দিছে ভাইয়া? এখনো তো চোখে পড়লো না। রজিফা খাতুন বৃষ্টি আপু, ভাইয়া স্পেশাল বিসিএস এর জন্য সিরিজ সব বুক পড়তে হবে, মেডিসিন কি করে পড়তে হবে? মেডিসিনের জন্য বললাম না, ডেভিডসন পড়েন, ডেভিডসনের শুধু ছকগুলো পড়েন। আর যদি কেউ রেসিডেন্সির টপিকস গুলো পড়তে থাকেন, কোশ্চেন গুলো সলভ করতে থাকেন, না কোশ্চেন সলভ না, টপিকস গুলা, কোশ্চেন থেকে তো ডাইরেক্ট আসবে না, সলভ করতে থাকেন, তাহলে কাজে দিতে পারে। তবে আমি বলবো ডেভিডসনের শুধু চার্ট গুলা পড়েন। আর হচ্ছে 39 বিসিএস এর একটা বই বের হয়েছিল মেডিসিনের জন্য, ওইটাতে বেসিক কিছু গ্রস, যদিও কোশ্চেন ওইখান থেকে আসে নাই, আমি বলবো অবশ্যই ডেভিডসনের ছকগুলোই পড়েন, এটাতে অনেক ভালো কাজে দিবে। আর আপনার যে বেসিক আছে ওটা থেকে অনেক কোশ্চেন আপনি কমন পাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরও আমি স্পেশাল বিসিএস সার্কুলার দেখ, ওরা তো সিলেবাস দিয়ে দিবে, আমি এটা নিয়ে একদিন কথা বলবো ইনশাল্লাহ। আহ তৌফিক আহমেদ নাহিদ ভাই, ভাইয়া এই অবস্থায় মাসে হাইয়েস্ট কয়টা খ্যাপে যাব? এই অবস্থায় মাসে হাইয়েস্ট মানে করোনা সিচুয়েশনে? ভাই করোনা সিচুয়েশনে জীবনটা তো আগে, ক্যাব যদি যাইতে হয় সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে মাসে 3 থেকে 4টার বেশি যাওয়া উচিত না। কাজী নাজিফা তাসনিম, ভাই এভাবে ডেভিডসন থেকে যদি টপিক ওয়াইজ দিতেন 5 মিনিট, হ্যাঁ ডেভিডসন থেকে দিব। আর ভাই লামলির ও ডিসমিডিটা একটু যদি গিয়ে দিতেন, হ্যাঁ লামলির ও ডিসমিডি আপু আমি আপনাকে এখনই সাজেশন দিয়ে দিতে পারি। আমার ডেভিডসন মেডিজিতে খালি আপনি সার্চ দিবেন লামলি সাজেশন, আমি গত রেসিডেন্সির আগে সাজেশন দিয়েছি, ওইখান থেকে কোশ্চেন আসছে, স্মিডি রডি সাজেশন আমার ডেভিডসন মেডিজিতে পোস্ট করা আছে, আপনি ওইগুলো আগে দেখতে থাকেন। তৌফিক আহমেদ নাহিদ ভাই, ভাইয়া প্লিজ রেকর্ড রাখবেন প্লিজ, অবশ্যই ইনশাল্লাহ রেকর্ড থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এনি মোর কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখি। এখন আমার লাইভে 117 জন অবশ্য লাইভে আছেন, আর কোনো কোশ্চেন আছে কিনা? রজিফা খাতুন বৃষ্টি আপু, ভাই স্পেশাল বিসিএস এ কি বুক পড়বো, জর্জ সিরিজ সব পড়বো, মেডিসিন কি করে পড়বো? ভাই এটা বলেছি আপু, মেডিসিনের জন্য কি পড়বেন, জর্জ সিরিজ সব পড়ার দরকার নাই, যদি যেহেতু টাইম কম, আপাতত আগে কোশ্চেন সলভ, ওই কোশ্চেন রিলেটেড টপিকস গুলা, ঠিক আছে।
বইটা খুব সুন্দরভাবে সাজানো আপু। ডক্টর মুফরাদ্দীপ ভাইয়া, জর্জ MP3 10 থেকে 40 বিসিএস কোশ্চেন ব্যাংক না তো ভাইয়া, ফুল ফুল সেট, 100 নম্বর অনেক। তাসমিয়া মেধা, এই তো ইংরেজি ইংলিশ লিটারেচার, এটার উপর গুরুত্ব দিবেন, এগুলো ভালো না করলে কিন্তু ঝামেলা। ওই জেনারেল সাধারণ জ্ঞান সবাই বেশি টাইম দিতে গিয়ে সমস্যা, সাধারণ জ্ঞান একটু কমই কমন পড়ে বা একটু কনফিউশন থাকে। ভাইয়া আমি পঞ্চম বর্ষের ছাত্র, ডেভিডসন খুলতে ভয় পাই, এই ব্যাপারে সাজেশন কামনা করছি। পঞ্চম ব্যাচে আমি একটা রিটেন অ্যান্ড ভাইবা ক্লাস নিচ্ছি, 4টা ক্লাস হয়েছে আর 6টা ক্লাস আছে। আপনার হচ্ছে সবগুলা ভিডিও সেভ থাকবে 6 মাস, মানে নভেম্বর প্রফের আগ পর্যন্ত। এখন পঞ্চম বর্ষের থিঙ্কিং হওয়া উচিত, আমার ফাইনাল প্রপ পাস করতে হবে, রিটেন অ্যান্ড ভাইবা কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো আমি প্রত্যেকটা সিস্টেম থেকে 20টা করে রিটেন কোশ্চেন এবং প্রায় 30 থেকে 40টা করে, আমার কোশ্চেন 15টা দেওয়া থাকে, কিন্তু 15টার ভিতরে সব কোশ্চেন ঢুকানো এক একটার মধ্যে। তো ভাইবা কোশ্চেন গুলো সলভ করাচ্ছি। আপনি চাইলে ওইটাতে অ্যাড হতে পারেন, ওইখানে টোটাল 72 জন ক্লাস করছে। আপনি যদি চান, আপনি ডেভিডসন খুলতে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি ডেভিডসন থেকে রিটেন এন্ড ভাইবা কোশ্চেন গুলো সলভ করাচ্ছি। কারণ আপনার তো ডিটেলস লাগবে না, আপনাদের এখন রিটেন ভাইবা পাস করতে হবে। তো আপনি চাইলে মুয়াজ ভাই, আপনি 5th ইয়ার ডেভিডসন আমি যে কোর্সটা চালাচ্ছি ওইটাতে অ্যাড হতে পারেন যদি চান, না চাইলে কোনো অসুবিধা নেই। নাজমুল হোসেন ভাইয়া, 5th ইয়ারদের জন্য কোনো অ্যাডভাইস? আমরা তো অনেক গ্যাপের মাঝে পড়ে গেছি, আমি তো বললাম ক্লিনিক্যাল ক্লাস গ্যাপ, স্টাডি গ্যাপ। আমি তো 5th ইয়ারের জন্য একটা পোস্ট দিয়েছি অনেকদিন আগে, 5th ইয়ার একটা ডেমো ক্লাস নিয়েছি, তারপরে সবার রিকোয়েস্টে রিটেন এন্ড ভাইবা ক্লাস শুরু করেছি। রিটেন এন্ড ভাইবা ক্লাস চলছে, 10টা ক্লাস হবে, প্রতি সপ্তাহে একটা ক্লাস, প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার হয়। যেমন কালকে বা পরশু একটা নিউরোলজির উপর পরীক্ষা আছে, নিউরোলজির উপর ক্লাস, নিউরোলজি রিটেন সব কোশ্চেন, সকল বোর্ডে, নট অনলি ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং, রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, এসব সকল বোর্ডের যে কোশ্চেন গুলো রিটেনে আসে ওই কোশ্চেন গুলো সলভ করি ফ্রম ডেভিডসন। এন্ড হচ্ছে ভাইবা কোশ্চেন গুলো সব ডেভিডসন থেকে সলভ করাচ্ছি। এটাতে চাইলে অ্যাড হতে পারেন, তাহলে একটু হলো ডেভিডসন ভয়টা কমে যাবে। হাসনাত খান জুমন আপু, স্পেশাল বিসিএস এর জন্য মার্ক ডিস্ট্রিবিউশন একটু বলবেন ভাইয়া, আর মেডিকেল রিলেটেড যে মার্কস, আপু ডোন্ট ওরি, সার্কুলারে সব দেয়া থাকবে যখন ফুল সার্কুলারটা চলে আসবে। তানজিমা সরকার আপু, কোন সাবজেক্টে পড়ালেখা কম এবং সাথে পাস রেট ভালো? খুবই চমৎকার কোশ্চেন। আপনি যদি ডিপ্লোমা দিতে চান তাহলে আমি বলবো যে অ্যানেস্থেশিয়াতে পড়ালেখা কম এবং সাবজেক্ট চয়েস ভালো। আর বাকি যত সাবজেক্টই আছে আপু, সবগুলোতে একটু পড়াশোনা করতে পারেন। আপনি যদি ফিমেল, আপনি একটু এই ব্যাপারে ডিসিশন নেবেন, গায়ে নিতে যাবেন নাকি স্কিন বিডিতে যাবেন, নাকি কোন, এটা একটু ডিপেন্ড করে। তবে স্কিন বিডিতে একটু তুলনামূলক পড়াশোনা কম। আমি কম বললে অবশ্য অনেকে রিয়াক্ট করবে, বলবে যে না ভাই অনেক পড়াশোনা। আসলে সব জায়গায় ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা একটু বেশি করতে হবে, এবং ভালো রেজাল্ট করলে আপনার কিন্তু ভালো দাম পাবেন সব জায়গায়। ঠিক আছে, তো আমার মনে হয় এই ছিল কোশ্চেন। আরো কোশ্চেন কি আছে? আমি আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরো কয়েকটা কোশ্চেন সাথে সাথে চলে আসছে। কাজী নাজিফা তাসনিমা, পাওয়ার কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেউ ওইভাবে ধরে ধরে সবার কোশ্চেনের অ্যান্সার দেয় না। আমি দিলাম, অসুবিধা কি? আমি তো বললাম যে সবাই মানুষের, মানুষ আপনাদেরকে যেভাবে ইউজ করছে, আপনাদের ব্রেন গুলোকে কাজে লাগায় তারা ফায়দা লুটে নিচ্ছে, এই জিনিসগুলো থেকে বেরোয় আসেন। বিভিন্ন মেডিকেল কলেজের অ্যাম্বাসেডর, বিভিন্ন জায়গায় অনলাইনে মানুষকে ইনভাইট করা, বিভিন্ন জায়গায় অনলাইনে কাজ করা, এই 4-5 হাজার টাকার বিনিময়ে অনেকে ফ্রি ফাও ফাও ক্রেস দেয়া, ছবি তোলা, ফেসবুকিং করা, স্যারদের সাথে ছবি তোলা, এগুলো করে কোনো লাভ নাই। আপনি চান্স পান, আপনার সাথে 10 জন ছবি তুলতে আসবে এবং আপনার জুনিয়ররা আপনার পরামর্শের জন্য আপনাকে সার্চ করবে। সো আপনাকে নিজেকে ওইভাবে তৈরি করে নিতে হবে। আপনার পায়ের নিচে মাটি আনতে হলে অবশ্যই চান্স পেতে হবে, ঠিক আছে? সো নলেজ বাড়ানোর জন্য পড়াশোনা করতে হবে, নলেজ বাড়লে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, বিকজ নলেজ ইজ পাওয়ার। এই জন্য ডিসিশন এখন থেকেই নেন। আপনি সকল প্রকার পীর মুরিদদের আন্ডার থেকে বেরোয় আসেন এবং আমি বলবো পড়াশোনা করেন, পড়াশোনার কোনো বিকল্প নাই। যারা ভালো কিছু করেছে তাদের পরামর্শ নেন, তাদের কাছ থেকে ইন্সপায়ার নেন। প্রয়োজনে ইন্সপায়ারিং কিছু মুভি দেখেন, ইন্সপায়ারিং কিছু কথা শুনেন, ইন্সপায়ারিং স্যারদের লাইফ হিস্ট্রি পড়াশোনা করেন, স্যারদের কথা শুনেন, খুব ভালো লাগবে। যেই সব স্যারদেরকে আইডল মনে করেন তাদের সাথে কথা বলেন, তাদেরকে একবার গিয়ে দূর থেকে দেখে আসেন, এটাও আপনার কিন্তু ভালো কাজে দিবে। সর্বোপরি বাবা মার মুখের দিকে তাকায় পড়াশোনা করেন, অনেক ভালো কাজে দিবে। ঠিক আছে, ওকে। কোথায় গেল কোশ্চেন?
সাদিয়া দিয়া আপু জাজাকাল্লাহ, থ্যাংক ইউ, নাইস ডিসকাশন। তাহমিদ জেমি ভাই থ্যাংক ইউ। আল মামুন শিকদার হাবিবুর রহমান ভাইকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। শ্রাবণী চৌধুরী সীমা ভাই, আমি জানি এটা মেডিসিন গ্রুপ, বাট আমার সার্জারিতে যাওয়ার ইচ্ছে, এটা নিয়ে যদি কিছু বলতেন, কোনো সাজেশন দিতেন পোস্ট গ্রাজুয়েশনে, বিশেষ করে মেয়েদের জন্য। বিশেষ করে মেয়েদের জন্য আমি বলবো আপু, সার্জারি খুব ভালো টপিকস, কিন্তু জেনারেল সার্জারি না। অবশ্যই মেয়েদের জন্য ব্রেস্ট সার্জারি এবং কোলোরেক্টাল সার্জারি, অথবা পাইলস, হিমোরয়েডস স্পেশালিস্ট, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, এগুলা প্রচুর রোগী আমরা পাই যেসব মহিলারা ডাক্তার দেখাতে, মানে পুরুষ দেখাতে ভয় পায়। সো আমি আমার মনে হয় আপনি যদি সার্জারিতেই কনসেন্ট্রেট করতে চান, প্লাস্টিক সার্জারি অথবা ব্রেস্ট সার্জারি অথবা কোলোরেক্টাল সার্জারি বা অ্যানাল ফিস্টুলা, অ্যানাল ফিশার, আপনার হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস, এইসব জিনিস নিয়ে যেই জিনিসটা ডিল হয়, এই জিনিসগুলোতে আপনি কনসেন্ট্রেট করেন বেটার। আমার নিজেরও সার্জন হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজহার স্যারের পাল্লায় পড়ে, আজহার স্যারের সাথে রাউন্ড দিতে দিতে মেডিসিনকে ভালোবেসে ফেলি, এই জন্য মেডিসিনে ক্যারিয়ার করছি। হ্যাপি বিশ্বাস হিয়া আপু, ভাইয়া 39 স্পেশালের জন্য মেডিকেল টপিকস এর উপর যে বইটা বের হয়েছিল ওইটার নাম কি? নামটা তো আপু ভুলে গেছি। নামটা, আচ্ছা আমি, আপনি আমাকে পরে মেসেঞ্জারে নক দিন, আমি দেখবো না। তখন যা পাইছিলাম তার সাথে ওইটাই কিনেছিলাম, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা পাশ করেছি, আমার ডেভিডসনই ছিল মূল শক্তি। ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস সীমা, ভাইয়া ফিমেলদের জন্য গাইনি আর এন্ডোক্রাইন কোনটা ভালো হবে? নাইস কোশ্চেন, ইট ডিপেন্ডস। আপনার গাইনিটা তো ফিমেলদের জন্য বেস্ট আমি মনে করি। আর এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন এন্ডোক্রাইন ভালো, বাট স্ট্রাগল করতে হবে। বাট গাইনিতে আপনি মন খুলে কাজ করতে পারবেন যদি আপনার হাত ভালো হয়, আপনি যদি ম্যাডামদের সাথে ভালো লেগে থাকতে পারেন। দুইটাই ভালো, তবে আপনি চোখ বন্ধ করে আপনার হার্টকে জিজ্ঞেস করেন কোনটা বেশি প্রায়োরিটি দেয়, এটাই আমার মনে হয় বেটার অপশন হবে। ঠিক আছে, গাইনি বেস্ট। আশিকুর রহমান আশিক, ভাইয়া আপনার ভাইবা রিটেন গ্রুপের ডিটেলস জানতে চাচ্ছিলাম। ভাইবা রিটেন গ্রুপের ডিটেলস এখানে আসলে বলা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, তারপরেও যেহেতু কোশ্চেন আসছে তাই বলছি। ভাইবা রিটেন কোশ্চেন 4টা ক্লাস হয়েছে, দ্যাট মিনস গত 3 সপ্তাহ আগে ক্লাসটা শুরু হয় ফিফথ ইয়ারদের নিয়ে। আমি একটা ডেমো ক্লাস আমার গ্রুপে পোস্ট করা আছে হাইপার টেনশনের উপরে, যে কিভাবে রিটেন কোশ্চেন গুলো ডেভিডসন থেকে সলভ করতে হবে। আমি জাস্ট একটা টপিক, হাইপার টেনশন থেকে রিটেনে কি কি কোশ্চেন আসে ডেভিডসন থেকে, ওইটা নিয়ে আমি আমার ডেভিডসন মেডিজিতে, আপনি 3 সপ্তাহ আগের পোস্ট স্ক্রল করলে দেখতে পারবেন, আমি এখনো ভিডিওটা আছে, দেখতে পারবেন। তো আমি হচ্ছে এবং কোশ্চেনও দিয়ে দিয়েছি, প্রথম ক্লাসের কোশ্চেন গুলো দেওয়া আছে রিটেন এন্ড ভাইবা। তো রিটেন কোশ্চেন থাকে প্রায় 15 থেকে 20টা, এন্ড ভাইবা কোশ্চেন প্রায় থাকে 30 থেকে 35টা। এই সলভ ক্লাস এইগুলোই আমি 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে, এবং এগুলা লাইভে ক্লাস নেই, এবং ক্লাস শেষ হওয়ার পরে 40 মিনিট আপনাদের কোশ্চেন শুনি, যে কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এবং এই অপশনটা আছে যে গ্রুপের নিচে, ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারবেন ক্লাস রিলেটেড যদি কোনো কিছু না বুঝে থাকেন। এভাবে 4টা ক্লাস শেষ হয়েছে। আগামীকাল বা পরশু নিউরোলজি আমাদের রিটেন এন্ড ভাইবা সলভ ক্লাস হবে ফিফথ ইয়ার ফাইনাল প্রফের জন্য। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, শাস্ত্রের কোশ্চেন গুলো সলভ হবে ভাইবা এন্ড রিটেন। এভাবে আমি ক্লাসগুলো নিচ্ছি। Just a minute. ওকে, সরি। আমজাদ অন্ত ভাইয়া, আমজাদ অন্ত ভাইয়া কোশ্চেন করেছেন, ভাইয়া ফিজিক্যাল মেডিসিন সাবজেক্ট এমডি হিসেবে কেমন, নাম্বার কত লাগে? 145। আগে 140 লাগতো, এখন 140 থেকে 145 এটা লাগে। ফিজিক্যাল মেডিসিন ভালো সাবজেক্ট, সব সাবজেক্টই ভালো, আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন, আপনি যদি বেস্ট ফিজিশিয়ান হতে পারেন, ভালো সাবজেক্ট, ইমার্জিং সাবজেক্ট। হাসনাত খান জুমন আপু, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। সামান্তা ভাইয়া, বিসিএস ক্যাডার হিসেবে ডার্মাটোলজিতে ক্যারিয়ার কেমন? চমৎকার, ডার্মাটোলজি খুবই ভালো সাবজেক্ট মেয়েদের জন্য। আর আপনার স্কিন যদি ভালো হয়, আমি বলবো চোখ বন্ধ করে ঢুকে যান। রুগী ভালো হোক না হোক, আপনার চেহারা দেখে ভালো হয়ে যাবে, এবং আইসে বলবে আরে ডাক্তারের চেহারা তো অনেক সুন্দর, তার মানে সে তার চিকিৎসা ভালো, আপনি যত ভুয়া চিকিৎসাই দেন। জাস্ট কিডিং, কিন্তু এটা কমন সেন্স বা কমন ধারণা আমাদের বাঙালি রুগীদের। সো মেয়েদের জন্য ডার্মাটোলজি ভালো সাবজেক্ট। ঐশী ইসলাম আপু, মেডিসিনে মেয়েদের জন্য কোন সাবজেক্ট সিলেক্ট করা ভালো? এটা ভ্যারি করে আপু।
মেডিসিন মেয়েদের জন্য কোন সাবজেক্ট, তবে মেয়ে যেহেতু আপনি আমি যেটা দেখেছি মেয়েদের জন্য সব পাশের হার ভালো, সাধারণত রিমাটোলজি, এন্ডোক্রাইনোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, এগুলো একটু পাশের হার ভালো। আর মেয়েরা পরীক্ষা কম দেয় গ্যাস্ট্রোএন্টারোলজিতে, গ্যাস্ট্রোতে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশন মোটামুটি 150-র কাছাকাছি না মার্কস হতে পারলে আপনি চান্স পেয়ে যাবেন। সাবজেক্ট চয়েস নিয়ে আরেকদিন কথা বলবো। নাজমুল সাকিব ভাইয়া, একবার এক্সাম দিয়েও যদি এফসিপিএস পাস করা হয় তাহলে মিনিমাম কত বছর সময় লাগতে পারে? একবার এক্সাম দিয়েও যদি এফসিপিএস পাস করা হয় তাহলে মিনিমাম কত বছর সময় লাগতে পারে? বুঝেন এই কোশ্চেনটা? ভাইয়া, একবার এক্সাম দিয়েও যদি এফসিপিএস পাস করা হয় তাহলে মিনিমাম কত বছর সময় লাগতে পারে? এফসিপিএস ফুল কমপ্লিট করতে 5 বছর লাগে যদি সব এক চান্স হয়। জান্নাতুল ফেরদৌস মুক্তাব, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর ইউর নাইস ডিসকাশন, মোস্ট ওয়েলকাম ভাইয়া। রেসিডেন্সির মতো এফসিপিএস এর ক্লাস নিলে উপকৃত হব। রেসিডেন্সিতে এন্ডোক্রাইনোলজি সিট কয়টা আছে এন্ড কোন কোন ইনস্টিটিউশনে কোর্স করা যায়? এটা আমার কাছে চার্ট আছে, আমি ইনশাল্লাহ আস্তে ধীরে সুস্থে আমি আপনাদেরকে প্রতি বছর একটু একটু সিট বাড়ে কমে তো আমি পোস্ট করে দেবো। আচ্ছা, রেদুয়ারা ইয়াসমিন, আর এফসিপিএস এর ক্লাস নিলে উপকৃত হবো। আচ্ছা, এফসিপিএস এর আমি আসলে আপু ডেভিডসন ব্যাচ রান করছি, তো আসলে সময়ের একটা ব্যাপার আছে, আমারও সামনে পরীক্ষা আছে, আবার করোনা ডিউটি করছি, তারপর চেষ্টা করবো। আপনার উপদেশটা মাথায় থাকলো। রেদওয়ানা ইয়াসমিন নিয়ে নাইরিন আপু, ওকে। আমার মনে হয় কোশ্চেন শেষ, আমি আর কোশ্চেন দেখতে পাচ্ছি না। জান্নাতুল ফেরদৌসী আপু, থ্যাংক ইউ ভাইয়া ফর ইউর নাইস ডিসকাশন, মোস্ট ওয়েলকাম আপু। কাজী নাজিফা তাসনিম, রিউমাটোলজিতে রেসিডেন্সি দিলে ইনস্টিটিউশন চয়েস কেমন হবে, প্লাস ডিপ্লোমা ইন স্কিন বিডিতে কেমন হবে? ডিপ্লোমা ইন স্কিন বিডি তো চমৎকার আপু, যদি আপনি এক চান্সে পাস করতে পারেন, আপনার তো খুব অল্প বয়সে আপনি ডার্মাটোলজিস্ট। আর রিউমাটোলজিতে রেসিডেন্সি দিলে ইনস্টিটিউশন চয়েস কেমন হবে? রিউমাটোলজি ইনস্টিটিউশন তো আমরা তো বিএসএম তো 1 নম্বর চয়েস দিবেন, বাকিগুলা যা আছে ওইভাবে দিয়ে দিবেন। 1 নম্বর বিএসএম তো পাশের হার অনেক ভালো, আতিক স্যার খুব ভালো। এছাড়াও নজরুল স্যার আছেন, আতিক স্যার আছেন, ওনারা যা মানে রিউমাটোলজিতে যতগুলো স্যার আছেন সবাই খুব ভালো। আমি রিউমাটোলজিতে ব্লক ফাইনালে ফার্স্ট হয়েছিলাম এবং আতিক স্যারের কাছ থেকে আপনার হচ্ছে সার্টিফিকেট পেয়েছিলাম, এই জন্য রিউমাটোলজি আমার খুব ভালো লাগে। আসিফ মাহমুদ ভাইয়া, নিউরোসার্জারি সাবজেক্টের ফিউচার প্রসপেক্ট কেমন? নিউরোসার্জারি সাবজেক্টের ফিউচার প্রসপেক্ট অনেক ভালো, কিন্তু পাশের হার কম। পাশের হার কম। আমার রুমমেটই নিউরোসার্জারিতে আছে, সে একটু টেনশনে আছে, কিন্তু আপনি সুপার ডুপার জায়ান্ট হতে পারলে অবশ্যই ভালো, অবশ্যই ভালো। নিউরোসার্জারিতে মাথা ফাটাবেন আর টাকা নেবেন, এর চেয়ে ভালো কিছু আছে? মানুষ মাথা ফাটালে জরিমানা দেয়, আর আপনি হাতুড়া দিয়ে মাথা ফাটাবেন, বার হোল অপারেশন করবেন, বল্ট বল্ট কেটে ব্রেন বের করে সার্জারি করবেন, এর চেয়ে মজার সাবজেক্ট আছে কিনা? খুব সূক্ষ্ম সার্জারি করতে হবে এবং খুব এক্সপার্ট হ্যান্ড হতে হবে, তাহলে আপনার ফিল্ড খুব ভালো এবং অনেক বড় মাপের ডাক্তার হইতে পারবেন। এই আর কি। আসিফ মাহমুদ ভাই, থ্যাংক ইউ। হাসনাত খান জুমন আপু, আবার কোশ্চেন ভাই, আপনার ডেভিডসন ব্যাচ সম্পর্কে একটু বলবেন, এখন কি জয়েন করা যাবে? হ্যাঁ আপু, গতকাল থেকে একটা ব্যাচ রান শুরু করেছি। আমার ডেভিডসন ব্যাচটা একটু ডিটেলস আমি পড়াই, অন্য সবার মতো 2-3টা লেকচার শো করে মজা দেখায়, জাদুর ছলে কৌশলে ছলে বলে আমি পড়াই না। আমি বাংলাদেশে আমি সিনাপস মেডিকেল একাডেমির ডিরেক্টর ছিলাম, ওইখানে আমি 8টা ব্যাচ পড়িয়ে আসি। যাই হোক, ওইখানে কোনো একটা ঝামেলার কারণে আমি চলে আসি, আমার নিজস্ব গ্রুপ ডেভিডসন মেডিজি আমি এখন রান করছি। এখন আমি ডেভিডসন ব্যাচে, আমার ডেভিডসন 2+3 একসাথে চলছে, এখানে 97 জন ডাক্তার একসাথে ক্লাস করছে। আর ডেভিডসন অনলাইন 1 ব্যাচে 234 জন ডাক্তার ক্লাস করেছে। করোনার কারণে এখন 97 জন এখন রানিং ক্লাস করছে। গতদিন একটা ক্লাস হয়ে গিয়েছে, আর 2 ব্যাচের 8টা ক্লাস হয়ে গিয়েছে। আপনি যদি জয়েন করতে চান, টোটাল 28টা ক্লাস ডেভিডসন ব্যাচে, 34টা চ্যাপ্টার, 28টা ক্লাসে পড়ানো হবে, 28টা পরীক্ষা হবে। 28টা পরীক্ষা হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে প্রতি মঙ্গলবার এন্ড শুক্রবার, এবং প্রতি মঙ্গলবার এন্ড শুক্রবার তো পরীক্ষা হচ্ছে, ফুল টপিকসটা শেষ হওয়ার পর পরীক্ষা হয়। এটা সপ্তাহে 2 দিনও হতে পারে, আবার সপ্তাহে 1 দিন হতে পারে। এটা সিক্রেট গ্রুপে আপনার রুটিনটা দেওয়া আছে, কবে পরীক্ষা কবে কি। পরীক্ষাটা হচ্ছে আপনি গ্রুপে আপলোড করে দিয়ে কোশ্চেন আপনি প্রেস করলে ফোনে আপনার কোশ্চেন চলে যাবে, আপনি সাবমিট করবেন এবং ওই 100 জনের মধ্যে আপনার মেরিট লিস্ট কত, আপনি কত পেয়েছেন দেখতে পারবেন, নিজেকে অ্যাসেস করতে পারবেন। এবং ডেভিডসন আমি টোটাল বই আপনি স্ক্রিনে দেখতে পারবেন, এই এখন যেমন দেখতে পাচ্ছেন, এবং দাগিয়ে পড়াই, বুঝিয়ে পড়াই, কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাসটা হয় এবং কোর্স ফি হচ্ছে 6500 টাকা। 28টা ক্লাস, 28টা এক্সাম।
এই হচ্ছে আমার এফসিপিএস ডেভিডসন ব্যাচ সম্পর্কে বলা, যদিও আপনি কোশ্চেন করেছেন বলে বললাম, না হলে হয়তো বলতাম না। অলরেডি 97 জন ক্লাস করছে, আরো কয়েকজন কালকে অ্যাড হবে ইনশাল্লাহ। আপনি যদি ইচ্ছুক হন আপনি ইউ ক্যান জয়েন উইথ আস। ওকে, নেক্সট মনে হয় আর কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। মোটামুটি সবার সাথেই আমার একটা ভালো সেশন আমার মনে হয় কেটেছে, সবার কোশ্চেন দেওয়ার অ্যান্সার চেষ্টা করেছি। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড টেক রাইট ডিসিশন। তাহলে আমি ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো করতে পারবেন এবং সবার মতো আপনি এই যে এরকম ইউফোরিক থাকতে পারবেন, এরকম উল্লাস করতে পারবেন। সো অলওয়েজ কিপ আইজ ইন ডেভিডসন মেড ইজি, and that is always looks for quality. সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি শেষ করছি আমার সেশন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ সামনে যদি পারি আরো লাইভ সেশন নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।